ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? যারা যারা অলরেডি ক্লাসে জয়েন করে ফেলেছো, কেমন আছো সবাই? জিদনি, সাদিয়া, মুরাদ, সাগর। তাই নাকি সাগর? স্বচ্ছ, মাফরুহা, উষ্ণ, মুরাদ, সাইমুম, নোমান, তুর্য, হাসিবুল, ফাহিম, সহস, মুরাদ ও সাহস, সৌরভ, রায়হান, যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা বাচ্চারা? আমি আছি রে, তোমাদের সবার দয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, ভালো না? এক্সাম চলছে? আচ্ছা। তোমাদের তো মানে শেষ সময় চলে আসছে, তাই না? তোমরা হচ্ছে এখন এন্ড গেমে, মানে এখন আসলে উপায় নেই। পড়াশোনা ছাড়ার গতি নাই, পড়াশোনাকে রেখেও আর উপায় নেই। সো তোমরা এতদিন পর্যন্ত যারা বলে আসছো, আপু এখন শুরু করলে হবে, আমার তো অনেক পড়া বাকি রয়ে গেছে, এখন শুরু করলে কি আমি কভার করতে পারবো? এই টাইপ কথাবার্তা যারা বলবা তাদের আসলে সেই কথা বলার আর সময় নেই, কারণ আমরা এখন একদম লাস্ট সময় চলে আসছি আমাদের। ঠিক আছে? এই জন্য ব্যাপার না, আমরা হচ্ছে যে সবাই হচ্ছে কি ক্লাসগুলো একটু ভালো করে করব, তাহলে দেখা যাবে যে আমাদের এন্ড মোমেন্টের প্রিপারেশনটা ভালো হয়ে যাবে। আচ্ছা, তো আমরা শুরু করেছিলাম লাস্ট ক্লাসে বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 11, জীব প্রযুক্তি। এটা খুবই মজার একটা চ্যাপ্টার। তোমাদের বোটানি বা ফার্স্ট পেপার বইতে যতগুলা চ্যাপ্টার আছে তার মধ্যে আমার কাছে মনে হয় এটা সবচেয়ে কিউট, লিটল এবং ইন্টারেস্টিং চ্যাপ্টার। এবং এই যে তোমার এই চ্যাপ্টারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা হচ্ছে তোমাদের ডিউর 1 নাম্বার ডিপার্টমেন্ট। ঠিক আছে? তোমরা কি জানো ঢাকা ইউনিভার্সিটির প্রথম তোমার হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট হলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং তোমরা যারা টপ 25-এ থাকতে পারবা তোমরা কিন্তু এই ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পাবা। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর বুয়েটেও হয়েছিল, মেডিকেলেও হয়েছিল, কিন্তু ওর মানে লাইফের টার্গেট ছিল ডিউতে পড়বে, বুঝছো? এই জন্য তোমার হচ্ছে গিয়ে মানে ও কি করছে, ও হচ্ছে কি ডিউতেই ভর্তি হয়েছে এবং সেখানেই তোমার লেকচারার হিসেবে জয়েন করছে। তো এই জন্য অ্যাকচুয়ালি তোমাদের যাদের এইম থাকে, যারা কিনা নিজেদের গোল ফিক্সড করে তোমরা পড়াশোনা করবা, দেখবা যে যত বাধাই আসুক না কেন তোমরা তোমাদের গোল কমপ্লিট করতে পারবা। ঠিক আছে? স্যালারি তো ব্যাপার না সাত, তুমি যদি স্যালারি মনে করে তোমার ক্যারিয়ার চুজ করো তাহলে কিন্তু বাবা বিপদে আছো। যেমন ছোটবেলায় তোমাদেরকে একটা অ্যাড দেখাইতো না, যে একটা মেয়ে রাত জেগে পড়তেছে, তখন মা এসে বলে, মা রাত জেগে পড়ছো কেন? তখন বাচ্চাটা বলে, রাত জেগে না পড়লে ডাক্তার হবো কিভাবে, এরপরে একটা বড় বাড়ি বানাবো, সেখানে তুমি আর আমি মিলে বসে বসে বৃষ্টি দেখবো। ঠিক আছে? তার মানে ছোটবেলা থেকে তোমাদের মাইন্ডসেট দেয় যে ডাক্তার মানে প্রচুর পয়সা। তো তুমি যদি চিন্তা করো হ্যাঁ আমি ডাক্তার হব, প্রচুর পয়সা আর শান্তি, তার মানে তুমি পুরাটা বোকা স্বর্গে বাস করতেছো, বুঝছো? অ্যাকচুয়ালি তোমার স্যালারি কেমন হবে কমপ্লিটলি ডিপেন্ড করবে তোমার কম্পিটেন্টের উপর, তোমার কম্পিটেন্সির উপর। তুমি যে ফিল্ডে যাও না কেন ঘটে কিছু থাকলে প্রাপ্তি আসবে। ওকে। আচ্ছা, ফার্স্ট লেকচার। আচ্ছা ঠিক আছে তুর্য, ইনশাল্লাহ আপু ট্রাই করবো। ওকে। রায়হান, লাস্ট ক্লাসে একটু আপু বিজি ছিলাম তো এই জন্য আসতে পারি নাই রে। আমার এলাকায় অনেক ডক্টর অনেক কম, তুমি ইরা হয়ে দেখাই দিবা। ঠিক আছে? হ্যাঁ, মাহাদি ভালো কথা বলছো, অর্ক ভালো কথা বলছে। হ্যাঁ আসলে ফাহিম একদম সেরা। হ্যাঁ আসলে মাইশা, এরকম অনেকেই আছে বুঝছো। এরকম অনেকেই আছে যারা কিনা তোমার হচ্ছে যে নিজেদের এইমটাকে প্রায়োরিটি দেয়। যে অনেকে আমাদের বাংলাদেশে মনে করে কি, ওই যে বলে না লড়কা হুয়া তো ইঞ্জিনিয়ার, লড়কি হুয়া তো ডক্টর, কিন্তু অনেকে এরকম তথাকথিত চিন্তা ভাবনা করে না। অনেকের ইচ্ছা থাকে আমি ইংলিশ লিটারেচার পড়বো, আমি হচ্ছে গিয়ে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়বো, ফার্মাসিতে পড়বো। সো এরকম তথাকথিত ট্রেন্ডে গানা ভাষায় তুমি আগে দেখবা যে তোমার মন কি চায়। ইউটিউবে আজের রিলস স্ক্রল না করে দেখবা যে এরকম ক্যারিয়ার রিলেটেড অনেক ভিডিও আছে, যে কার লাইফ স্টাইল কেমন, কে কোন ক্যারিয়ারে কেমন লাইফ লিড করতেছে, তাহলে তুমি একটা আইডিয়া পাবা, বুঝছো? আচ্ছা ওকে। তাহলে তোমাদের সাথে আমি আছি, আমাকে চিনো তো তোমরা নাকি? আমার তো সব পুরাতন পাপি, আমি হচ্ছে তোমাদের সঞ্চারী আপু। তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের জীব প্রযুক্তির আজকে সেকেন্ড এন্ড আখিরি লেকচার। আমরা কিন্তু শেষ সময় চলে আসতেছি, তোমাদের তো কয়েকদিন পরে শেষ, তাই না? তোমাদেরকে অনেক মিস করবো আপু। সমস্যা নেই, ইনশাল্লাহ দেখা হবে, আরো সামনের অনেক করছে। আচ্ছা ওকে। তাহলে দেখো আমাদের বাড়ির কাজ। ডক্টর এক্স গবেষণাগারে বীজ ছাড়াই এই উদ্ভিদের অসংখ্য চারা তৈরি করেন। বলো, বীজ ছাড়া অসংখ্য চারা তৈরির পদ্ধতিকে কি বলে? আমরা লাস্ট ক্লাসে পড়েছি টিস্যু কালচার। বীজ ছাড়া অসংখ্য চারা তৈরির পদ্ধতিকে আমরা বলি টিস্যু কালচার। এবং ডক্টর ওয়াই বি উদ্ভিদে বিটা ক্যারোটিন এবং আয়রন তৈরি জিন সংযুক্ত করেন। এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, বা যেটাকে আমরা বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, বা যেটাকে আমরা বলি কি বলতো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে দেখো আণবিক কাঁচি কি বলতো, কোন এনজাইমকে আমরা আণবিক কাঁচি বলি? না রে, আজকে লাস্ট ক্লাস না মুন্না, চিন্তা নট। বলো আমাদের আণবিক কাঁচি বলা হয় কোনটাকে? ওকে, রিমি অ্যান্সার করেছে, এরপর হচ্ছে গিয়ে তোমার
ইনশাল্লাহ তুর্য আমি নিব, ইনশাল্লাহ ইফাজ। আচ্ছা, তুয়া, অর্ক, রিশাদ, ইরা, মাফরুহা, মিম, সাদ, সাকিব, মার্জিয়া, উষ্ণ, অনন্যা, রাকিবা, প্রত্যাশা। ভেরি গুড, সবাই অ্যান্সার করছে রেস্ট্রিকশন এনজাইম। মুশফিকুর, তার মানে আণবিক কাঁচি বলতে আমরা কাকে বুঝি? আণবিক কাঁচি বলতে আমরা বুঝি আমাদের রেস্ট্রিকশন এনজাইমকে। অটোক্লেভিং বলতে কি বুঝো? আমরা যখন টিস্যু কালচার করি তখন আমাদের যে মাতৃ উদ্ভিদটা থাকে, সেই মাতৃ উদ্ভিদকে কালচার মিডিয়ামে স্থাপন করে আমরা জীবাণু মুক্ত করি। সে জীবাণু মুক্ত করার কি কি উপায় ছিল দেখো। 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 15 পাউন্ড চাপে আমরা যদি 20 মিনিট রেখে দিই, 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 15 পাউন্ড চাপে আমরা যদি ওদেরকে 20 মিনিট রেখে দিই, তাহলে আমরা কি করি? অটোক্লেভ মেশিনে ওদেরকে জীবাণুমুক্ত করতে পারি। এটাকে বলা হয় অটোক্লেভিং, তাই না? আচ্ছা, ওকে। মাফরা, তোমাদেরকে রুটিন দেওয়া হবে, বুঝছো? আরে স্বচ্ছ, তুমি কি 3 ইডিয়টস দেখে ইন্সপায়ার্ড নাকি? তার নাকি মিম? আচ্ছা, বুঝবা তামিম, বুঝবা। আপু গতকালকের কিছু কিছু জিনিস আজকে আবার রিসার্চ করে তোমাদেরকে বলে দিব। কৃষির উন্নয়নে এই উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি, তার মানে আমরা এখানে কোন প্রযুক্তিটা ভালো করে পড়বো বলো? টিস্যু কালচার। আমরা এখানে পড়বো হচ্ছে টিস্যু কালচার। ওকে। বি উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে এবং অপরাধ দমনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে তোমরা চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে আমাদের যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আছে, এটার গুরুত্ব সুন্দর করে পয়েন্ট করে লিখবা। দেখবা বড় বড় গরু রচনাটাই প্রশ্নগুলো আমরা যদি পয়েন্ট করে লিখি, তাহলে টিচাররা কেন জানি অনেক বেশি পছন্দ করে, বুঝছো? হ্যাঁ রে, আমি নিব সারা। আছি রে সাবরিনা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওকে। তোমরা অনেকেই তোমার ভয় পাচ্ছ যে আপু লাস্ট ক্লাস না করলে কি আজকের ক্লাস বুঝবো? অবশ্যই বুঝবা। লাস্টের ক্লাসের কিছু এসেন্স আজকের ক্লাসে আছে, তারপরেও ইনশাল্লাহ হচ্ছে যে তোমরা বুঝবা। ক্লাস করতে পারলেই বুঝবা, ঠিক আছে? ওকে। তাহলে দেখো আমরা আজকে শুরু করবো আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। B35 লেকচার, জিন ক্লোনিং। তোমাদের সাথে কি কেউ কখনো এরকম হয়েছে যে ক্লাসে তোমার একটা ফ্রেন্ড দেখতে হুবহু তোমার মতো, তখন তোমার ফ্রেন্ডরা কমেন্ট করলো, আরে তুই তো পুরা ওর ক্লোন? এরকম কখনো শুনছো? হ্যাঁ, অনেকেই শুনেছো, তাই না? মাইশা শুনে নাই। দেখবা তোমরা হচ্ছে আহ কেউ যদি কারো মতো দেখতে হয়, তাহলে কিন্তু তাকে কি বলে? ক্লোন বলে। তাহলে ক্লোন মানে হচ্ছে যে একই জিনিসের কপি। ক্লোন অর্থ হুবহু প্রতিরূপ। একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব বা জীবাংশকে ক্লোন বলে। তার মানে জিনোটাইপ বলতে বোঝাচ্ছে যে ধরো আমি হলাম ফর্সা বা আমি হলাম কালো, তাহলে আমি যে ফর্সা এটা আমি বুঝাবো দুইটা জিন দিয়ে। এই যে আমরা জিন দিয়ে কোনো বৈশিষ্ট্যকে প্রকাশ করি, এই প্রকাশটাকে বলা হয় জিনোটাইপ। এই প্রকাশটাকে আমরা কি বলি? জিনোটাইপ। তাহলে একই রকম জিনযুক্ত আমরা যদি অনেকগুলা কপি বানাই, ওটাকে আমরা কি বলবো? জিনোটাইপ। জিনোটাইপ। হ্যাঁ নির্জন, তাই নাকি? আচ্ছা, তোমাদের ভাইয়াকে তার জিনিসটা বলে দিব। তাহলে দেখো আমরা যে জিনকে ক্লোন করব বা কপি করব, আমরা সেই জিনটা কয়টা সোর্স থেকে পেতে পারি? তিনটা উৎস বা তিনটা সোর্স থেকে আমরা যে জিনটা কপি করব সেই জিনটা পাই। একটা হচ্ছে আমরা কোন রকম ক্রাইটেরিয়া ছাড়া র্যান্ডম ক্রোমোজোমের কিছু সেগমেন্ট নিব, যেটা কিনা আমরা কোন একটা হোস্ট বা ভেক্টরে অন্তর্ভুক্ত করে জিনোম লাইব্রেরিতে সেটাকে কালেক্ট করে রাখবো। যেমন ধরো আমরা 2020-21 সালের দিকে যখন করোনা অনেক বেশি ছড়িয়ে পড়ে, আমরা তখন কোন টেস্টের মাধ্যমে করোনা আইডেন্টিফাই করতাম বলো তো? হ্যাঁ নূর, বলা যায় ওরা অনেকটা ক্লোন টাইপেরই। বলতো যখন 2020-21 সালের দিকে করোনা অনেক বেশি ছড়িয়ে পড়লো, তখন আমরা কোন টেস্টের মাধ্যমে করোনা আইডেন্টিফাই করতাম? আরে সব দেখি পারে, সেরা। মাহাদি, মুক্তাদির, ইরা, এরপরে হচ্ছে স্বচ্ছ, প্রত্যাশা, তুর্য, নোমান, ফাহাদ, রিমি, সাইফ, স্বচ্ছ, খালিদ, মাইশা, সারা, রাকিবা, মোমেয়া, অর্ক, অয়ন। ভেরি গুড। আরটিপিসিআর। তো আরটিপিসিআর বা রিয়েল টাইম পলিমারেজ চেইন রিয়াকশনে আমরা করতাম কি? আমরা আমাদের রোগীর বডি থেকে যে স্যাম্পলটা কালেক্ট করতাম, সেই স্যাম্পলটাকে আমরা কি করতাম বলতো? পলিমারেজ চেইন রিয়াকশনের মাধ্যমে অনেকগুলা কপি বানাতাম। সেই কপিটাকে আমরা আমাদের লাইব্রেরিতে প্রিজার্ভ করোনার কপির সাথে কম্পেয়ার করে দেখতাম যে দুইটা জেনেটিক ডিজাইন ম্যাচ হয় কিনা। ম্যাচ হয়ে গেলে আমরা বলতাম যে ইয়েস ইট ইজ আরটিপিসিআর পজিটিভ, ম্যাচ না হলে নেগেটিভ, তাই না? তাহলে এই যে আমরা কোনো একটা রোগীর বডি থেকে স্যাম্পল নিয়ে ওটাকে আমরা লাইব্রেরিতে প্রিজার্ভ করে রাখতাম, এটাকে বলা হচ্ছে বিনা ক্রাইটেরিয়ায় ক্রোমোজোমের খণ্ড সংরক্ষণ করে রাখা। সংরক্ষণ না করে আমরা করতে পারি কি? মেসেঞ্জার আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে
কমপ্লিমেন্টারি ডিএনএ বানাতে পারি। আমরা জানি যে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরির পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। আমরা যদি উল্টা রাস্তায় ট্রান্সক্রিপশন করতে চাই, তার মানে আমরা যদি মেসেঞ্জার আরএনএ থেকে ডিএনএ বানাতে চাই, তাহলে তাকে আমরা কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন। এবং রিভার্স ট্রান্সক্রিপশনে যে ডিএনএটা তৈরি হয় তাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ডিএনএ। একটা ভাইরাসের নাম বলো তো যেটা তোমার হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন করে। পিসিআর একটু পরে বুঝাই দেবো মাইশা, পলিমারেজ চেইন রিঅ্যাকশন জিনিসটা কি এটা আমরা ইনশাল্লাহ বুঝবো একটু পরে। বলতো তোমার হচ্ছে যে একটা ভাইরাসের নাম বলো তো যেটা রিভার্স ট্রান্সক্রিপশন করে। ভেরি গুড, এইচআইভি। জিএসসি, আচ্ছা ঠিক আছে, ওকে সাহস। ওকে, তাহলে দেখো হ্যাঁ করোনাও কিন্তু আমাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম বা রেট্রোভাইরাস। আচ্ছা, এরপরে আমরা করতে পারি কি, গবেষণাগারে অনেক সময় অনেক কেমিস্ট আর্টিফিশিয়াল ডিএনএ খন্ড বানাতে পারে। তার মানে আমি যে আমার এক্সপেক্টেড বৈশিষ্ট্যের জিনটাকে তোমার ক্লোন করব, সেই ক্লোনটা হতে পারে তোমার আইদার হচ্ছে যে আমার অন্য কোনো স্যাম্পলটা কালেক্ট করে রাখা লাইব্রেরির ক্লোন, হতে পারে আমি হচ্ছে গিয়ে মেসেঞ্জার আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন করে কিছু কমপ্লিমেন্টারি ডিএনএ বানালাম সেটার ক্লোন, আবার হতে পারে আমি আর্টিফিশিয়ালি আমার ল্যাবে অর্গানিক কেমিস্ট্রি দিয়ে তোমার কোনো কপি বানালাম। ওকে, তাহলে এই যে তিনটা সোর্স, এটা আমরা অনুধাবনমূলক প্রশ্নের জন্য পড়বো, আর ক্লোনিং এর সংজ্ঞাটা আমরা জ্ঞানমূলকের জন্য পড়বো। 1 নম্বরের প্রশ্ন আর 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? বিভিন্ন প্রকার ক্লোনিং, দেখো ক্লোনিং 2 রকম হতে পারে। একটা হচ্ছে ডিএনএ ক্লোনিং, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। ডিএনএ ক্লোনিং আমরা অলরেডি লাস্ট ক্লাসে পড়ে ফেলেছিলাম। কি করা হয় ডিএনএ ক্লোনিং এ? আমরা আমাদের একটা কাঙ্ক্ষিত ডিএনএ কে আমাদের কাটি, তার মানে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটি। একটা কাঙ্ক্ষিত ডিএনএ কে আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটি। কাটার পরে সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা একটা ব্যাকটেরিয়ার প্লাজমিডকে কাটি। কাটার পরে আমরা লাইগেজ এনজাইম দিয়ে দুটাকে জোড়া লাগাই। জোড়া লাগানোর পরে ওরা তৈরি করে ফেলে রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা এখন কি করব বলতো? পলিমার করব। এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা এখন ক্লোন করব। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন ডিএনএ এর অনেকগুলা কপি পেয়ে গেলাম। তাহলে ধরো আহ হাসিবুলের গাছের আম অনেক মিষ্টি, বুঝছো? আহ কোরবানি করি, আচ্ছা ঠিক আছে, ওকে মাহাদি। আচ্ছা, ওকে, তার মানে দেখো আমরা কি বললাম যে হচ্ছে যে এই যে হচ্ছে যে আমাদের যে তোমার হচ্ছে ডিএনএ ক্লোনিং, ধরো তোমাদের সাথে হাসিবুলের হচ্ছে কি গাছের আম অনেক মিষ্টি, আমার এখন মনে জাগে হিংসে, আমি বছর বছর এরকম মিষ্টি আম তৈরি করতে চাই। আমি করব কি, হাসিবুলের গাছের আমের মিষ্টি হওয়ার জিনটাকে কালেক্ট করব, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে খ্যাচ করে কাটবো, একটা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড নিয়ে ওটাকেও টুকরা করব, তারপর লাইগেজ এনজাইম দিয়ে দুটো লাইগা যাবে, তার মানে জোড়া লাগাবো। দিস ইজ দ্য রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমি এবার একটা হোস্ট ব্যাকটেরিয়াতে ইনসার্ট করে আমি কালচার মিডিয়ামে অনেকগুলো কপি বানাবো, এটাকে বলে ডিএনএ ক্লোনিং। ওকে, আচ্ছা, এবারে দেখো রিপ্রোডাক্টিভ ক্লোনিং। রিপ্রোডাক্টিভ ক্লোনিংটা মজার একটা কাহিনী, ঠিক আছে? আমি তো আর ভেড়া আঁকতে পারি না, মনে করি এই বাক্সটা ভেড়া, ধরো ভেড়া এক, ওর একটা নাম দিই, চলো বলো এই ভেড়াটার কি নাম দিব? তোমরা বলো তো দেখি, একটা ভেড়ার নাম দেই। এই ভেড়াটার নাম কি? তোমাদের নামে দিব না, তোমাদের নামে দিলে তোমরা আবার সেন্টি খাবার। প্রথম ভেড়াটার একটা নাম দাও, আমাদের 3টা ভেড়ার নাম লাগবে। আচ্ছা, না ডলি তো পরে হবে। টমি, গুট্টুস, ফুট্টুস, সাইফ মাইর খাবি। আচ্ছা, চেরি, পলি, মলি, আচ্ছা গামি। ওকে, অনেকগুলো নামই বলছো। আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে গুট্টুস আর হচ্ছে তোমার পুচকু। ঠিক আছে, ধরো এই ভেড়াটার নাম হচ্ছে গুট্টুস। ঠিক আছে, এই ভেড়াটার নাম ধরো হচ্ছে গুট্টুস। হ্যাঁ, আমরা গুট্টুসের কাছ থেকে কি করব? গুট্টুসের মেমারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি থেকে আমরা একটা কোষ নিব। গুট্টুসের স্তন গ্রন্থি বা মেমারি গ্ল্যান্ড থেকে আমরা একটা কোষ নিব। সেই কোষটাকে আমরা কি করব? সংখ্যা বৃদ্ধি করব, কালচার মিডিয়ামে সংখ্যা বৃদ্ধি করব। সংখ্যা বৃদ্ধি করে ওর কাছ থেকে আমি নিউক্লিয়াসটা আলাদা করব। তাহলে গুট্টুসের একটা কোষ নিয়ে সেই কোষ থেকে আমরা নিউক্লিয়াস বের করলাম। তাহলে আমাদের গুট্টুস হচ্ছে দাতা কোষ। গুট্টুস কি বলো? দাতা কোষ। আচ্ছা, এবার দেখো সেকেন্ড ভেড়া। সেকেন্ড ভেড়াটার নাম তোমরা কি দিয়েছো? পুচকু। তাহলে ধরো ভেড়া টু পুচকু। তাহলে পুচকুর কাছ থেকে আমরা এখন নিব একটা ডিম্বাণু। পুচকুর কাছ থেকে আমরা একটা ডিম্বাণু নিয়ে সেই ডিম্বাণু থেকে আমরা নিউক্লিয়াসকে বহিষ্কার করে দিব।
পুচকুর যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াস থেকে আমরা এখন নিউক্লিয়াসটা বহিষ্কার করে দিব, করে আমাদের গুট্টুসের যে নিউক্লিয়াসটা আছে সেটা এখানে কি করে দিব, ইনসার্ট করে দিব। তাহলে আমাদের পুচকুর নিউক্লিয়াস সরিয়ে সেখানে গুট্টুসের নিউক্লিয়াস দিয়ে দিব। তাহলে আমাদের পুচকু হচ্ছে কি গ্রহিতা কোষ, আর গুট্টুস হচ্ছে দাতা কোষ। এইবার এই যে পুচকুর শরীরে যে নতুন তোমার কোষটা তৈরি হলো, সে কোষটা এখন আমরা তৃতীয় একটা ভেড়াতে প্রতিস্থাপন করে দিব। তোমরা মনে নাম দিয়েছিলে আরেকটা, তাই না? অনেকগুলো নাম দিছে, মেগা গিগা পেটা। আচ্ছা ঠিক আছে, এই নামটা ভালো ছিল কিন্তু আমরা নাম দিয়ে ফেলছি, এখন করার কিছু নাই। আচ্ছা, ধরো তোমার কি দিব নাম, মন্টু দিব। আচ্ছা যা, মন্টু দিলাম। তাহলে ভেড়া থ্রির নাম হলো মন্টু। তাহলে গুট্টুস, পুচকু আর ভেড়া থ্রি হলো মন্টু। যাও, এই মন্টু ভেড়ার কি করব, জরায়ুতে আমরা হচ্ছে গিয়ে এখন এই কোষটাকে প্রতিস্থাপিত করে দিব। তাহলে এই যে তোমার ওর জরায়ুতে কি করব, আমরা এই যে কোষটাকে প্রতিস্থাপন করে দিব। এই যে আমাদের কোষটা তৈরি হলো, এটাকে প্রতিস্থাপন করে দিব। তাহলে আমাদের মন্টুর কাছ থেকে যে নতুন ভেড়াটা তৈরি হবে, বলো সেই ভেড়া দেখতে কার মতো হবে? আমাদের মন্টুর কাছ থেকে যে নতুন ভেড়াটা হবে, সেই ভেড়াটা দেখতে কার মতো হবে বলো তো? হ্যাঁ হবে সাত, বাট আমরা ওখান থেকেই নেই। ঠিক আছে, ভেরি গুড, গুট্টুসের মতো হবে দেখতে। তাহলে আমরা যে চতুর্থ ভেড়াটা পাবো, এটা দেখতে পুরা তোমার কি হবে, গুট্টুস ভেড়া, তার মানে ভেড়া একের মতো হবে। এটাকেই নাম দিলাম আমরা ডলি, ডলি ভেড়া। ঠিক আছে, এই ডলি ভেড়া আবিষ্কার করা হয়েছিল 1996 সালে। এই পুরো পদ্ধতিটাকে আমরা বলি রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তাহলে দেখো আমরা কি বলেছিলাম, যে হচ্ছে যে তোমার কোন একটা ভেড়ার কাছ থেকে, যেমন ধরো প্রথম ভেড়া, এটাকে আমরা বলবো দাতা কোষ। দাতা কোষের স্তন গ্রন্থি বা যে কোনো জায়গা থেকে তোমরা কোষ নিতে পারো। আমরা একটা কোষ নিয়ে ওখান থেকে আমরা নিউক্লিয়াসটাকে অপসারণ করব। এরপরে আমরা একটা গ্রহিতা কোষ, সেই গ্রহিতা ভেড়ার গ্রহিতা কোষটা নিয়ে বা ডিম্বাণু নিয়ে, সেই ডিম্বাণু থেকে নিউক্লিয়াসটা সরিয়ে প্রথম দাতা ভেড়ার যে নিউক্লিয়াস, ওটাকে প্রতিস্থাপন করে দিব। তাহলে আমার যে কোষটা তৈরি হলো, সেই কোষটা আমরা করব কি, তৃতীয় আরেকটা ভেড়ার জরায়ুতে প্রতিস্থাপন করে দিব। প্রতিস্থাপন করার পর দেখা যাবে তৃতীয় ভেড়ার জরায়ু থেকে যে নতুন ভেড়ার জন্ম হলো, এটা দেখতে সম্পূর্ণ প্রথম ভেড়া, তার মানে দাতা ভেড়ার মতো দেখতে। এক নাম্বার ভেড়ার নিউক্লিয়াস, দুই নাম্বার ভেড়ার কোষ, এই দুইটা তিন নাম্বার ভেড়ার জরায়ুতে স্থাপন করলে সেটা দেখতে হুবহু প্রথম ভেড়ার ভেড়ার মতো হবে। এটাকে বলে রিপ্রোডাক্টিভ ক্লোনিং, এবং নতুন ভেড়াটাকে বলবো ডলি ভেড়া। তিন নাম্বার ভেড়া থেকে ডিম্বাণু নিলে তো আমার হইলো না মারিয়া। রিপ্রোডাক্টিভ ক্লোনিংটা এভাবেই করা হয়, যে তৃতীয়টা পুরোপুরি সারোগেট মাদার হবে, ওর কোনো ডিম্বাণু বা ওর কোনো শুক্রাণু এখানে পার্টিসিপেট করবে না। ওকে, আচ্ছা এত কিছু কেন করে, কারণ এই যে প্রথম ভেড়ার বৈশিষ্ট্য সম্পন্ন আমি অনেকগুলা ভেড়া তৈরি করতে চাচ্ছি, বা আমি দুইটা ভেড়ার কম্বিনেশনে একটা বৈশিষ্ট্য চাচ্ছি, এই জন্য এত কিছু করলাম। ঠিক আছে, আসল মা বাবাকে এটা তো জানাটা মুশকিল। ঠিক আছে, এখন কেন দেয় না আমরা তো জানি না। রিপ্রোডাক্টিভ ক্লোনিংটা এভাবে আবিষ্কার করা হয়েছে। তাহলে ডলি নামক ভেড়ার সৃষ্টি আমার রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর মাধ্যমে হয়। আমাদের ডিএনএ ক্লোনিংটা মানে কোষের ভিতরে হয় দেখে এটাকে আমরা বলি ইন ভিভো। আর এই যে দেখো ক্লোনিং এর সুবিধা অসুবিধা, এটাকে আমরা সিকিউর জন্য খুব ভালো করে পড়বো। ঠিক আছে, ক্লোনিং এর সুবিধা অসুবিধাটা আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখো কি বলা হয়েছে, একই জিনোটাইপের একাধিক জীব তৈরি করা যায়, যে কোনো চরিত্রের প্রাণী উৎপাদন করা যায়। আমার ইচ্ছা আমি একটা সাদা কালো ডটেড কুকুর পালবো, তাহলে আমি সেই সাদা কালো ডটেড কুকুর কি করব বলতো, আমি ক্লোনিং এর মাধ্যমে তৈরি করব। ঠিক আছে, ডিম্বাণু কোষ নিয়েছি সুমাইয়া, এখানে মেল হচ্ছে গিয়ে তোমার প্রথমটা, আর ফিমেল হচ্ছে গিয়ে দ্বিতীয়টা। ঠিক আছে, হ্যাঁ তৈরি করা যায় আব্দুল্লাহ। সেটা তো বলা মুশকিল, এখন ওদের মধ্যে তোমরা যদি সম্পর্ক বের করা শুরু করো, তাহলে তো আমাদের একতা কাপুরের ইয়া হয়ে যাবে, কি বলবো, কাহানি ঘাড় ঘাড় কি হয়ে যাবে। এখন সম্পর্ক তো বের করার দরকার নাই, আমরা জাস্ট এই প্রসিডিউর গুলো পড়বো। ঠিক আছে, তাহলে লুপ্তপ্রায় প্রাণীগুলো আমরা সংরক্ষণ করতে পারি। এই যে যারা কিনা দেখো এখানে একটা ফেমিনিস্ট বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, যে অপত্য সৃষ্টির নিমিত্তে আমার কোনো পুরুষ লাগবে না, তার মানে পুরুষ ছাড়া এখানে কি করা যাবে, প্রজনন করা যাবে। তার মানে তুমি প্রথম ভেড়াটা পুরুষও নিতে পারো, স্ত্রীও নিতে পারো, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ভেড়াটা অবশ্যই তোমার স্ত্রী হতে হবে। এখন তুমি যদি চাও যে আমি পুরুষ ছাড়া ক্লোনিং করব, তাহলে তুমি তিনটা ভেড়াই মেয়ে নিবা। তাহলে এক নাম্বার ভেড়াটা তোমার কি হতে পারে, পুরুষও হতে পারে, স্ত্রীও হতে পারে, কিন্তু দুই আর তিন অবশ্যই স্ত্রী হবে। ঠিক আছে, নাম্বার ফোর ডেঞ্জারাস, আসলেই ছেলেদের জন্য ডেঞ্জারাস, তাই না বলো? আচ্ছা, ভিন্ন কোষ বা অণুজীবের মধ্যে প্রয়োজনীয় জিনের ক্লোন করে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তার মানে আমরা যদি করোনা ভাইরাসকে আইডেন্টিফাই করতে চাই, আমরা তাহলে কি করতে পারবো, ক্লোনিং এর মাধ্যমে করোনা ভাইরাসের স্যাম্পল গুলা অনেকদিন পর্যন্ত আমাদের লাইব্রেরিতে প্রিজার্ভ করতে পারবো। ঠিক আছে,
ফুল প্রসেসে আমাদের প্রায় মাসখানেক সময় লাগে। আচ্ছা, ক্লোনিং এ সফলতার হার কম, মৃত্যুর হার বেশি। তার মানে আমাদের ডলিভেরা কিন্তু অ্যাকচুয়ালি বেশি দিন বাঁচে নাই। অত্যন্ত ব্যয়বহুল, তুমি চাইলেই করতে পারবা না। জীব বৈচিত্র্য পরিপন্থী, এখন তুমি তোমার ইচ্ছা মতো করে জিনিস বানাচ্ছ। তার মানে আমাদের দুনিয়ার নিয়মটা কি, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে বানাবে আমরা সেভাবেই তো তৈরি হব। কিন্তু আমি যদি আমার নিজের মতো করে প্রাণী বানানো শুরু করি, এটা কিন্তু আমাদের জীবের জন্য একটা বড় রকমের কি হবে বলতো, তোমার হুমকি হবে। মানব ক্লোনিং, এই যে অনেকে জিজ্ঞেস করতেছো যে মানব ক্লোনিং কিভাবে করা যায়, হ্যাঁ করা যায়। কিন্তু মানব ক্লোনিং করা হলে আমরা বাঙালিরা তো খারাপ, আমরা মানুষরাই খারাপ। ঠিক আছে, আমরা তো মানুষরাই খারাপ, দেখা যাবে যে আমরা মানব ক্লোনিং কে মানুষের উপকারের পরিবর্তে অপকারে বেশি বেশি করে ইউজ করা শুরু করব। এই জন্য আমাদের দেশে বা বিভিন্ন কান্ট্রিতে হিউম্যান ক্লোনিং হচ্ছে নিষিদ্ধ। বুঝা গেছে? না রে স্বচ্ছ 3টা পার্সনই লাগবে। না, বাস্তবে দরকার নেই মাইশা। আচ্ছা, ওকে, হ্যাঁ আসলে সোসাইটি ইজ নট রেডি ফর দ্যাট। তাহলে সুবিধা অসুবিধাগুলো তোমাদের বইতে দেখবে অনেক গুরু রচনা করে লেখা আছে, তোমরা স্লাইড থেকে বা তোমাদের প্যারালাল টেক্সট থেকে এরকম সুন্দর করে পয়েন্ট করে লিখে ফেলবা। তাহলে দেখো, আমরা যদি কোনো একটা জীবকোষের ভিতরে ক্লোনিং করি সেটাকে আমরা বলি জিন ক্লোনিং। আর আমি যদি জীবকোষ থেকে বের করে কোষের বাইরে কোনো একটা ক্লোনিং করি সেটাকে আমরা বলি পিসিআর। পিসিআর মানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। বিজ্ঞানী ক্যারি মুলিস কোষ বহির্ভূত ডিএনএ ক্লোনিং এর এক পদ্ধতি আবিষ্কার করেন যাকে বলে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তার মানে এটাকে আমরা এখন বলবো তাহলে ইন ভিট্রো। ইন ভিভো মানে কোষের ভিতরে, ইন ভিট্রো মানে কোষের বাইরে। ওকে, হ্যাঁ পারতো নীলা। হ্যাঁ সেম হতে পারে, এইজের কোনো ভ্যারিয়েশন নাই, বুঝছো? হ্যাঁ সুমাই, এটাও করা যায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অর্ক ভালো কথা বলছো। সঞ্চারিয়াপুর ক্লাস অন্য কেউ করে ফেলবে। ঠিক আছে, তারপর দেখা যাবে যে আমি হচ্ছে দেখতেছি ফেসবুকে আমার ভিডিও হয়ে গেছে। ইতিমধ্যে তো তোমার এআই দিয়ে তো সবকিছুই করা পসিবল হচ্ছে, চিন্তা করো। এআই দিয়ে মানুষ এত কিছু করতেছে, আর যদি হিউম্যান ক্লোনিং স্টার্ট হয়ে যায় তাহলে তো বলাই যায় না যে মানুষ কি করে ফেলবে। তাহলে পিসিআর এর প্রসিডিউরটা আমাদের সিকিউতে আসতে পারে। আমরা ডিএনএ রেপ্লিকেশন করেছিলাম না, সেই 1971 সালে। সে অনেক অনেক বছর আগের কথা। আমরা পড়তাম ফার্স্ট ইয়ারে, তখন আমরা পড়েছিলাম কোষের ডিএনএ রেপ্লিকেশন। দেখি বলো তো বাচ্চারা, ডিএনএ রেপ্লিকেশনের প্রথম ধাপ কি ছিল? আমরা কার প্যাচ খুলছিলাম বলো? ডিএনএ রেপ্লিকেশনের প্রথম ধাপ কি ছিল? ডিএনএ এর প্যাচ খোলা, ভেরি গুড। তার মানে আমাদের উদ্দেশ্য ছিল আমরা ডিএনএ এর প্যাচটা খুলে আমাদের যেই দুইটা নতুন সুতা তৈরি হবে সেই দুইটা নতুন সুতাকে আমরা হচ্ছে কি পলিমার করে আরো দুইটা করে নতুন সুতা তৈরি করব। তার মানে আমরা যখন তোমার ডিএনএ রেপ্লিকেশন করেছি তখন যেহেতু আমরা প্রথমেই হেলিকেজ দিয়ে হাইড্রোজেন বন্ড কেটে ওদের প্যাচটা খুলেছিলাম, সেরকম আমরা করব কি, এখন আমরা প্রথমে যেই ডিএনএটাকে রেপ্লিকেট করব সেটাকে আমি 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আলাদা করব। তাহলে দেখো এই যে আমি দুটাকে আলাদা করে ফেললাম 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এরপর ওর 5 প্রাইম প্রান্তে আমরা এই প্রাইমারটাকে যুক্ত করব। 5 প্রাইম প্রান্তে আমরা এই প্রাইমারটাকে যুক্ত করব। যুক্ত করার পরে আমার নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হবে এটাকে আমি ডিএনএ পলিমারেজ এনজাইম দিয়ে বড় করব। তাহলে প্রথমে আমি 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ডিএনএ কে আমি একক সূত্রক বানাবো। 5 প্রাইম প্রান্তে আমি প্রাইমার যুক্ত করে ডিএনএ পলিমারেজ এনজাইম দিয়ে আমি ওর একটা কপি বানাবো, অ্যাডেনিনের সাথে থায়ামিন, গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত করে। অল্প সময় অনেকগুলো কপি বানানো যায়। এই যে আমাদের প্রাইমার, এই প্রাইমারের মধ্যে প্রায় 12টা থেকে তোমার 30টা বেস পেয়ার থাকে। এবং এখানে তোমার রেপ্লিকেশনের হার হচ্ছে, আগে তোমার ছিল 1000 বেস পেয়ার পার মিনিট, কিন্তু এখন এটার স্পিড বাড়িয়ে করা হয়েছে 1000 বেস পেয়ার পার সেকেন্ড। বাংলিশ হয়ে গেছে, ঠিক আছে। 1000 বেস পেয়ার পার মিনিট থেকে 1000 বেস পেয়ার পার সেকেন্ড হচ্ছে গতি। 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে করে, বুঝছো? হাই টেম্পারেচারে ওদের মাঝখানকার বন্ড গুলো ভেঙে যায়। ওকে, ক্লোনিং মানে হচ্ছে একই রকম জিনের কপি করা, অনেকটাই কাছাকাছি সাম্যি। ফার্স্ট চ্যাপ্টার এটা কোষের ভিতরে করে, এটা কোষের বাইরে করে, বুঝছো? হ্যাঁ রে, 12 থেকে 20টাই তো দেওয়া আছে। আমি কি লিখছি 12 থেকে 30? ও আচ্ছা সরি, এটা 12 থেকে 20ই হবে, আমি মুখে বলছি 20 কিন্তু লিখছি 30। তাহলে 12 থেকে 20টা বেস পেয়ার থাকবে। আর তাহলে আমি আবারও বলি, দেখো এই যে আমাদের পলিমারেজ চেইন রিয়াকশন, আমরা 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, হাই টেম্পারেচারে আমি ডিএনএ এর দ্বিসূত্রকের মাঝখানের হাইড্রোজেন বন্ড গুলো ভেঙে একক সূত্রক করব।
প্রত্যেকটা সুতার 5 নাম্বার প্রান্তে আমরা প্রাইমার যুক্ত করব, যে প্রাইমারে 12 থেকে 20টা বেস পেয়ার থাকবে। এই প্রাইমারটা এবার ডিএনএ পলিমারেজ এনজাইমের সাহায্যে বেস পেয়ারিং ল অনুযায়ী নাইট্রোজেন বেস যুক্ত করে দুইটা নতুন সুতা তৈরি করবে। এভাবে আমরা 1000 বেস পেয়ার প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে 1000 বেস পেয়ার যুক্তের মাধ্যমে অল্প সময়ে অনেকগুলা কপি বানাবো। আমাদের দেহের ভিতরে কিন্তু আমরা এই ভেলোসিটিটাকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমরা দেহের বাইরে এটাকে কন্ট্রোল করতে পারি। ওকে, না না 5 আগে দিতে হবে সুমাইয়া, এটা নিয়ম, বুঝছো? তাহলে এটাই হচ্ছে কি আমাদের পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ওকে, তাহলে দেখো রিকম্বিনেন্ট ডিএনএ আর পলিমারেজ চেইন রিঅ্যাকশনের ডিফারেন্স, এটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সিকিউর জন্য পড়বা। দেখো রিকম্বিনেন্ট ডিএনএ তে আমি ডিএনএ খণ্ডকের ক্লোনিং করব প্লাস প্রকাশ করব। তার মানে আমি আমার এই যে বলেছিলাম যে তোমার ধরো সাইমুমের গাছের আম আমার খুব পছন্দ হয়েছে, আমি সাইমুমের গাছের আম মিষ্টি হওয়ার জন্য দায়ী জিন, ওই জিনটাকে তো ক্লোনিং করবই, পাশাপাশি আমার আমের মধ্যে সেটার বৈশিষ্ট্যের প্রকাশ করব। কিন্তু পলিমারেজ চেইন রিঅ্যাকশনে শুধুমাত্র ক্লোনিং করা হয়, ওটাকে প্রকাশ করানো হয় না। আমি হচ্ছে গিয়ে তোমার সাইমুমের আম মিষ্টি হওয়ার যে জিন, ওটাকে আমি জাস্ট কপি করে আমার কাছে রেখে দিব, আমি ওটাকে আমার গাছে ট্রান্সপ্ল্যান্ট করব না, যখন প্রয়োজন হবে তখন করব। এটা ইন ভিভো, তার মানে কোষের ভিতরে, এটা ইন ভিট্রো, তার মানে কোষের বাইরে। রিকম্বিনেন্ট ডিএনএ তে তোমার এই যে বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য একটা ভেক্টর লাগে, কিন্তু পিসিআর এ ভেক্টর অত্যাবশ্যকীয় না। রিকম্বিনেন্ট ডিএনএ এর প্রধান এনজাইম কি? রেস্ট্রিকশন এবং লাইগেজ। আর এখানে হলো ডিএনএ পলিমারেজ। তাহলে আমাদের রেপ্লিকেশনের প্রধান এনজাইমও ছিল ডিএনএ পলিমারেজ, পিসিআর এর প্রধান এনজাইমও হচ্ছে ডিএনএ পলিমারেজ। ঠিক আছে? না রে মুফতাসিম, আমি যদি জিনটাকে ক্লোনিং করি, ক্লোন করার পর সেই জিনটাকে তোমার হোস্ট ব্যাকটেরিয়া থেকে কালেক্ট করে আমাকে নতুন একটা উদ্ভিদ বা প্রাণীর মধ্যে ইনফিউজ করতে হবে না? ওটাকে তো আমরা বলেছিলাম জিএমও বা জিইও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ইন ভিভো মানে হচ্ছে কোষের ভিতরে, ভিভো মানে সেল, ভিট্রো মানে পাত্র, বুঝছো? ভেক্টর মানে যে কিনা তোমার কাঙ্ক্ষিত রিকম্বিনেন্ট ডিএনএটাকে বহন করবে। যেমন আমি সাইমুমের গাছের মিষ্টি হওয়ার জিন আর একটা প্লাজমিডের জিন একসাথে লাইগেজ দিয়ে অ্যাটাচ করে ওই ডিএনএটাকে কালচার করার জন্য আরেকটা ব্যাকটেরিয়ার বডিতে ইনফিউজ করে দিলে সেই ব্যাকটেরিয়াটাকে আমরা বলবো ভেক্টর, যে বহন করবে। বুঝছো? এখানে ভেক্টর কি? এখানে ভেক্টর হচ্ছে ব্যাকটেরিয়া, আমরা ব্যাকটেরিয়াকে ভেক্টর হিসেবে ইউজ করি। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আমরা রিকম্বিনেন্ট ডিএনএ ইউজ করি, বাট পিসিআর এ তেমন ইউজ করি না। আচ্ছা, ওকে। তাহলে দেখো রিকম্বিনেন্ট ডিএনএ এর প্রয়োগ কি মজা, দেখো বীজহীন তরমুজ। জাপানে রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে আমরা তো টিস্যু কালচার করলে সেখানে আমার আর বীজ লাগতেছে না। চিন্তা করো, তরমুজের সবচেয়ে ইরিটেটিং ব্যাপার কি? বীজ না। তোমরা কে কে তরমুজের বীজ খেয়ে ছোটবেলায় মনে করছো যে মুখ থেকে গাছ বের হবে? সত্যি করে কইবা কিন্তু, যে ছোটবেলায় তরমুজের বীজ খাইছো আর মনে করছো ঘুম থেকে উঠা দেখবা মুখ দিয়ে গাছ বের হইছে? না আরে, ভেক্টর মানে ফিজিক্স না, ওর কত মাইট দিব কিন্তু উল্টা পাল্টা বললে। আচ্ছা, অনেকেই মনে করছে, বাহ, সব দেখে আমার মতো একই গোয়ালের ভেড়া আর পেট থেকে গাছ। আচ্ছা, অনেকে মনে করতো। ডিএনএ রেপ্লিকেশন কি পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন? হ্যাঁ বলতে পারো, তবে এটাকে আমরা চেইন বলবো না, কারণ ডিএনএ রেপ্লিকেশনের গতিবেগ এত বেশি হয় না। আচ্ছা, অনেকেই মনে করছে। ওকে, তাহলে দেখো, সুপার রাইস, এই রাইসের মধ্যে কার্বোহাইড্রেটের পাশাপাশি আয়রন থাকবে, ভিটামিন থাকবে। সালফার যুক্ত ঘাস, যে ঘাসটা খেয়ে আমাদের নর্মাল ভেড়া কি হয়ে যাবে, তোমার হচ্ছে সন্ধ্যাশীপ। তোমরা সন্ধ্যাশীপ কার্টুন দেখতে না গিয়ে যে এত মোটা মোটা উল পাওয়া যেত গায়ের মধ্যে, তাহলে সালফার যুক্ত ঘাস খেয়ে প্রত্যেকটা ভেড়া হয়ে যাবে সন্ধ্যাশীপ। বুঝছো? ওদের যেরকম লোম হবে সেরকম কি হবে, মাংস হবে। আচ্ছা, তরমুজ থেকে গাছ হবে কেমনে? সালফার যুক্ত ঘাসের উপর ডলি দাঁড়ায় আছে আসলেই। দেখো, পোকা প্রতিরোধী ভুট্টা, পোকা প্রতিরোধী তুলা, দ্যুতিময় তামাক গাছ, ইনসুলিন। তার মানে প্রথম সবগুলা হচ্ছে কৃষি ক্ষেত্রে, একমাত্র ইনসুলিন হচ্ছে চিকিৎসা ক্ষেত্র। তাহলে দেখো, তোমাদের পরীক্ষার সময় কপাল যদি ভালো থাকে তাহলে আলাদা আলাদা করে তোমাদেরকে বলবে যে হচ্ছে গিয়ে তোমার নির্ণয় করো, কৃষি ক্ষেত্রে ভূমিকা বলো, চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা বলো, তোমাদের আলাদা করে আসবে। কিন্তু যদি কপাল খারাপ হয় সবগুলো একসাথে দিবে, ঠিক আছে? যদি কপাল ভালো হয় তাহলে তোমাদের কৃষি ক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র এগুলা হচ্ছে আলাদা করে দিবে, আর কপাল খারাপ হলে সবগুলো একসাথে দিবে। ঠিক আছে? তাহলে কৃষিক্ষেত্রে দেখো, ব্যাসিলাস থুরিনগিয়েসিস, তোমরা মনে রাখবা যে থুরিঙ্গ পতঙ্গ দুইটার মধ্যে ও গ আছে। দেখবা আগেকার সময় আম্মুরা যখন বেগুন শসা এগুলো কাটতো, এত বড় বড় পোকা বের হইতো। তোমরা খেয়াল করছো কিনা জানি না, যে আম্মুরা যখন আগে বেগুন শসা কাটতো এরকম এত বড় বড় পোকা বের হইতো, কিন্তু এখনকার বেগুনে কিন্তু আর এত পোকা থাকে না, বুঝছো? আচ্ছা, কোনটা বুঝাবো সাইমুম? দ্যুতিময় একটু পরে বুঝাবো।
আচ্ছা, কিন্তু এখনকার বেগুনে কেন পোকা থাকে না? আমাদের এমন একটা ব্যাকটেরিয়া আছে যেটা কিনা পোকা মারে, ব্যাসিলাস থুরিনগিয়েসিস। এই ব্যাকটেরিয়াটা একমাত্র পোকা মারবে, কিন্তু ওরা হচ্ছে মানুষের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে? এই জন্য তোমার এই ব্যাসিলাস থুরিনগিয়েসিস এর পোকা মারার যে জিন, সেই জিনটাকে আমি রিকম্বিনেশন করে আমাদের ভুট্টা, বেগুন, এরপরে টমেটো সবকিছুতে আমি রিকম্বিনেট করে দিব। তাহলে ব্যাসিলাস থুরিনগিয়েসিস থেকে বিটি যদি তুলার সাথে আমি লাগাই দিই তাহলে হবে বিটি কটন। যদি আমি আলুর সাথে যুক্ত করি বিটি বিটি আলু, বিটি বেগুন, তার মানে যেই সবজিতেই আমরা হচ্ছে ব্যাসিলাস থুরিনগিয়েসিস এর জিন অ্যাড করব সেটার নামের সাথেই বিটি আসবে। আমাদের পৃথিবীর যতগুলো আগাছা আছে, 78টা আগাছার 76টাই মেরে ফেলে গ্লাইফসেট নামে একটা রাসায়নিক পদার্থ। কিন্তু দুঃখজনক হচ্ছে এই গ্লাইফসেট রাসায়নিক পদার্থটা অনেক সময় গাছও মেরে ফেলে। এই জন্য আমরা করি কি, গ্লাইফসেটকে মারে এমন কিছু ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার গ্লাইফসেট মারার রাসায়নিক জিন আমি যদি কোনো উদ্ভিদের মধ্যে দিয়ে দিই, এরপরে আমি যদি গ্লাইফসেট অ্যাপ্লাই করি, তাহলে তোমার পোকাও মরবে, আবার হচ্ছে আগাছাও মরবে, গাছেরও কোনো ক্ষতি হবে না। বলে না যে তোমার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তার মানে তোমার গাছকে প্রোটেক্ট করার জন্য তুমি দিবা হচ্ছে গিয়ে গ্লাইফসেট মারার জিন, আর গ্লাইফসেট দিয়ে তুমি আগাছা মারবা। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আসলে এটা হচ্ছে নেসেসারি ইভিল, ভালো কথা বলছো। সাপও মরবে, লাঠিও ভাঙবে, হ্যাঁ, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ওকে, দেখো, গুণগত মান উন্নয়ন আমরা করতাম কি, ওই যে বললাম যে ভেড়া থেকে তোমার পশম মাংস দুটাই পাওয়ার জন্য সূর্যমুখী গাছের যে সালফার অ্যামাইনো অ্যাসিডের জিন, এটা আমরা ক্লোভার ঘাসে স্থানান্তর করে দিব, তারপরে আমরা সন্ধ্যা শীত পাবো। বুঝছো? আচ্ছা, এবার দেখো, জংলি জাতের টমেটো থেকে আমরা পলিগ্যালাক্টো ইউরোনেজ রিভার্স জিন সংগ্রহ করে আমরা আধুনিক জাতের টমেটোর স্বাদ আর গন্ধ উন্নত করেছি। তার মানে জংলি জাতের টমেটো গুলার তোমার হচ্ছে গিয়ে উৎপাদন ক্ষমতা কম, কিন্তু ওগুলার গন্ধ স্বাদ আবার ভালো। ছোট 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 টমেটো, চেরি টমেটোর মতো, কিন্তু অনেক সুন্দর খুশবু। এই জন্য আমরা করবো কি, ওদের গন্ধ স্বাদের জিন এসে বড় বড় আমরা আলু টমেটোতে দিয়ে দিব। গোল্ডেন রাইস বলো, আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে আমাদের সবচেয়ে প্রিয় খাবার কি? এশিয়ান কান্ট্রিতে আমাদের সবচেয়ে প্রিয় খাবার কি বলো? বাত, তাই না? আমি তো যদি যেদিন আমার আম্মু আমাকে বলে যে ভাত দিবে, আমি তো পুরো খুশি হয়ে যাই, বুঝছো? বুঝো, আপু আপনাকে দেখলেই বোঝা যায়। এই যে ভাত, এই ভাতের মধ্যে কিন্তু শুধুমাত্র আছে কার্বোহাইড্রেট। তো যখন তোমার এশিয়ান কান্ট্রি গুলোতে, বিশেষ করে গ্রামের মানুষরা যখন শুধু ভাত খায়, ওদের লোহার চাহিদা পূরণ হয় না, ভিটামিনের চাহিদা পূরণ হয় না। আমরা কি জানি যে আমাদের ভিটামিন এ তৈরি করে হচ্ছে রোডোপসিন। এই রোডোপসিন প্রোটিনটা তৈরি করে হচ্ছে আমাদের রেটিনার রড কোষ। বলো, রড কোষ দিয়ে আমরা কখন দেখবো, মৃদু আলোতে নাকি তীব্র আলোতে? রেটিনার রেটিনার রড কোষ দিয়ে আমরা কোথায় দেখবো, মৃদু আলোতে নাকি তীব্র আলোতে? মৃদু আলোতে, ভেরি গুড। তার মানে তোমার যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়, তাহলে তোমার রড কোষও তৈরি হবে না, তুমি মৃদু আলোতেও দেখতে পারবা না। এই রোগটাকে বলা হয় তোমার হচ্ছে জেরফ থ্যালমিয়া। জেরফ থ্যালমিয়া। তার মানে তোমার ভিটামিন এ ডেফিসিয়েন্সি, রোডোপসিন রড কোষ তৈরি হচ্ছে না, মৃদু আলোতে দেখতে পারবা না, এই রোগটাকে বলে জেরফথ্যালমিয়া। এই জেরফথ্যালমিয়ার 10টা ধাপ আছে, 10টা ধাপ। এই 10টা ধাপের মধ্যে সবচেয়ে নিচের ধাপটা কি বলতো, রাতকানা। রাতকানা। রাতকানা তুমি যদি ট্রিটমেন্ট না করো, তুমি যদি মনে করো যে ধুর, রাতে না দেখলে কি হয়েছে, রাতের বেলা তো ঘুমাই, আমি তো দিনের বেলা ঠিকই দেখি, তুমি তো আমাদের চিকেন খাচ্ছ, চিকেন খাচ্ছ, ও সরি, আমি বিটা ক্যারোটিন যুক্ত রঙিন ভেজিটেবলস খাই না। তুমি চিকেন খেতে খেতে তোমার যখন ভিটামিন এ ডেফিসিয়েন্সি অনেক বেশি বেড়ে যাবে, তুমি রাত কানা থেকে পুরা কানা হয়ে যাবা। তার মানে আগে ছিল নাইট ব্লাইন্ড, এখন হয়ে যাবা পুরা ব্লাইন্ড। ওকে। আচ্ছা, হ্যাঁ, তার মানে এই যে দেখো, ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে আমাদের এটা হয়। আর আয়রন বা লোহার ডেফিসিয়েন্সিতে কি হবে? আমাদের লোহিত রক্তকণিকা লাল কেন হয়? হিমোগ্লোবিনের জন্য। তাহলে লোহার ডেফিসিয়েন্সি হলে আমাদের হিম তৈরি হবে না, হিম তৈরি না হলে আমাদের হিমোগ্লোবিন তৈরি হবে না, তখন আমাদের আরবিসি কমে যাবে। এটাকে আমরা বলি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। তাহলে আমাদের অনেক সময় দেখা যেত যে আমরা এশিয়ান কান্ট্রিতে যদি বেশি বেশি করে ভাত খেতাম, আমাদের এই যে আয়রনের অভাবে তোমার রক্ত শূন্যতা এবং ভিটামিনের অভাবে রাতকানা হতো। এই জন্য জ্যাপোনিকা টাইপ ধানে বর্তমানে
বিটা ক্যারোটিনের 4টা এবং আয়রনের 3টা জিন উপস্থাপন করে তৈরি করা হয়েছে সুপার রাইস। বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হবে এবং আয়রন থেকে আমরা রক্ত শূন্যতা থেকে মুক্ত পাবো। তুমি আমি এখন যে রাইসটা খাই এটা অ্যাকচুয়ালি সুপার রাইস, বুঝছো? না রে, আমি খাই মাইশা। থ্যালাসেমিয়া কোনটা? যদি আমাদের জেনেটিক্যালি হিমোগ্লোবিন তৈরি না হয়, দ্যাট ইজ থ্যালাসেমিয়া। অ্যানিমিয়া হচ্ছে তোমার শরীরে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, যে কোনো কারণেই অ্যানিমিয়া হতে পারে। থ্যালাসেমিয়ারও একটা লক্ষণ হচ্ছে অ্যানিমিয়া। যে কোনো কারণেই তোমার রক্ত শূন্যতা হয়ে সেটা অ্যানিমিয়া। যদি তোমার হিমোগ্লোবিনের জেনেটিক ডিসঅর্ডারে তোমার অ্যানিমিয়া হয়, ওটা হলো থ্যালাসেমিয়া। আর হিমোফিলিয়া হচ্ছে তোমার রক্ততঞ্চন হবে না। হিমোফিলিয়া হচ্ছে রক্ততঞ্চন জনিত দুর্ঘটনা, থ্যালাসেমিয়া হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। বুঝছো? আচ্ছা ঠিক আছে। বিড়াল ভিটামিন কোথা থেকে পাবে? ওদের কি প্রয়োজন নাই? এটা বিড়াল চিন্তা করুক, তোমার এত কিছু চিন্তা করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষম জাত উদ্ভাবন। ওই যে বলে না, যে ধরো তোমার এক ফ্রেন্ড সারাদিন তোমার এসে খালি মারে, তুমি যদি বলো যে দোস্ত ব্যথা পাইছি, তখন ও বলবে যে দোস্ত এটা তো দুষ্টামি করে মারছি। তো তুমি একদিন করলা কি, তোমার ফ্রেন্ড যখন তোমার এসে মারলো, তুমি উল্টা আরো আর মাইরা দিলা। তোমার ফ্রেন্ডও তোমার মারে, তুমি উল্টা আরো দ্বিগুণ তেজে তুমি ওরা মাইরা দিলা। তাহলে কি নেক্সট দিন থেকে তোমার ফ্রেন্ড তোমাকে আর মারার সাহস করবে? অবশ্যই সাহস করবে না। ঠিক আছে? এটা হ্যাঁ অবশ্যই ভালো, কারণ তোমার ব্রাউন রাইসে হচ্ছে ফ্যাট কম থাকে, বুঝছো? আচ্ছা, এটা একটু পরে বুঝাই দিব উষ্ণ, এটা নিয়ে একটু পরে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, লিউকেমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার। লিউকেমিয়াতে শ্বেত রক্ত কণিকা বেড়ে যায়। এগুলো আমরা রক্ত চ্যাপ্টারে পড়েছি অলরেডি। আচ্ছা ওকে। তার মানে দেখো, এই যে তোমার ঠিক সেরকম করে আমার ভাইরাস আমাকে অ্যাটাক করে, সেই ভাইরাস কি আমি প্রিভেন্ট করব ভাইরাসের কোড প্রোটিন জিন দিয়ে। তার মানে টোবাকো মোজাইক আর হচ্ছে পটেটো ভাইরাসের যে কোড প্রোটিন, এটাকে আমি যদি তামাক গাছে দিয়ে দিই, তার মানে তামাক গাছ কি করবে? অন্য ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাবে। ওকে। আচ্ছা, তাহলে দেখো, আলুতে অসমোটিক জিন প্রবেশ করিয়ে দিলে ফাইটোফথোরা ইনফেস্টেন্স প্রতিরোধী করা হয়েছিল। আমরা কি জানি যে আলুর কোনো একটা অংশ যদি শুকিয়ে নষ্ট হয়ে যায়, সেটাকে আমরা বলি আলুর ব্লাইট। আলুর ব্লাইট দুই রকম হয়, আর্লি ব্লাইট আর হচ্ছে লেট ব্লাইট। আলুর লেট ব্লাইট মানে হচ্ছে কি বিলম্বিত ধসা রোগ হয় ফাইটোফথোরা ইনফেস্টেন্স দিয়ে। বলতো ফাইটোফথোরা ইনফেস্টেন্স কি শৈবাল, ছত্রাক, নাকি তোমার হচ্ছে ব্যাকটেরিয়া? ফাইটোফথোরা ইনফেস্টেন্স কি তোমার শৈবাল, ছত্রাক, ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? ভেরি গুড, ছত্রাক। ফাইটোফথোরা ইনফেস্টেন্স একটা ছত্রাক। আর আমরা কি জানি, আমরা যদি মাটিতে আলাদা করে তোমার হচ্ছে ইউরিয়া সার দেই, সেই ইউরিয়া সারটা মাটি দূষণ করে, বৃষ্টির পানির সাথে পানি দূষণ করে। এই জন্য আমরা জানি যে বাতাসে নাইট্রোজেনকে আমরা যদি মাটির সাথে মিশিয়ে দেই, তাহলে সেটা কিনা মাটির ইউরিয়া হিসেবে কাজ করে। এই প্রক্রিয়াটাকে বলে নাইট্রোজেন সংবন্ধন। তাহলে নাইট্রোজেন সংবন্ধন করার জন্য আমরা জানি যে কোনো কোনো গাছের মূলে স্পেশাল ব্যাকটেরিয়া থাকে, কিন্তু যে সকল গাছের মূলে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নাই, ওই সকল গাছে আমরা নিভজিন দিয়ে দিব। এই নিভজিনটা করবে কি, বাতাসে নাইট্রোজেনকে মাটির সাথে মিশিয়ে ইউরিয়া সার তৈরি করবে, ঠিক আছে? পটেটো ভাইরাস মানে আলুকে আক্রমণ করে যে ভাইরাস, ওকে। আচ্ছা, এবার দেখো, দ্যুতিময় উদ্ভিদ। তোমরা কি জানো যে জোনাকি পোকার পাছায় যে লাইট জ্বলে? তোমরা শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা অনেকেই পড়ো নাই। শৈবালে একটা এক্সাম্পল আছে, পাইরোফাইটা, ওটাকে বলে অগ্নি শৈবাল। যখন তোমার পাইরোফাইটা পানিতে হচ্ছে লুসিফারের নামের একটা প্রোটিন তৈরি করে, ওইটা প্রচন্ড পরিমাণে তাপ বানায়। দূর থেকে দেখলে মনে হয় পানির মধ্যে আগুন জ্বলে, এই জন্য ওটাকে অগ্নি শৈবাল বলে। তোমরা কি অনেকেই সিদ্ধার্থ শ্রাদ্ধের একটা মুভি দেখছো, এগ ভিলেন? সেই এক ভিলেন মুভিতে তোমার দেখায় যে একটা গান আছে তেরি গালিয়া, খুবই মেলোডিয়াস গানটা। সেই গানে হচ্ছে কি সিদ্ধার্থ শ্রদ্ধাকে একটা সি বিচে নিয়ে যায়, আর সেই বিচে পানির মধ্যে তোমার এরকম নীল নীল লাইট জ্বলতে থাকে। ওইটাই কিন্তু এক রকমের লুসিফারিন প্রোটিন, এবং সেই লুসিফারিন প্রোটিনটা তৈরি করেছে সেই শৈবাল। এবং জোনাকি পোকার লাইট জ্বলে ঠিক সেম তোমার লুসিফারিন প্রোটিন দিয়ে। তুমি করলা কি, সেই লুসিফারিন প্রোটিনের যে জিন, সেই জিনটা তুমি তামাক গাছে কি করে দিলা, প্রতিস্থাপন করে দিলা। তাহলে দেখবা তোমার তামাক গাছে লাইট জ্বলবে। এই যে দেখো, অনেকে জিজ্ঞেস করছে আপু দ্যুতিময় মানে কি? যেই তামাক গাছের পাতা থেকে লাইট জ্বলবে, লাইট মানে দ্যুতি। ওকে, লাইট মানে হচ্ছে দ্যুতি। জোনাকিটা কি ব্যাখ্যা করবো রে? জোনাকির বডিতে যে লুসিফারিন এই প্রোটিনটা থাকে, ওইটা লুসিফারেজ এনজাইম দিয়ে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে, ওইটা দিয়ে তোমার লাইট জ্বলে, বুঝছো? আচ্ছা ওকে। হ্যাঁ, এগুলো অনেকটা হাইব্রিডাইজেশনের মতো, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি মানেই তো এক রকমের হাইব্রিডাইজেশন। আচ্ছা ওকে। তাহলে দেখো, আগে তোমার পেপারে ছবি আসতো যে বিড়ির আলোয় পড়ে এইচএসসি তে এ প্লাস পেল রুবেল। এবার আসবে তামাক গাছের পাতায় পড়াশোনা করে এ প্লাস পেল কে? আফরিন। তামাক গাছের পাতায় পড়াশোনা করে এ প্লাস পেল মাহাদি। ঠিক আছে?
আচ্ছা, ওকে। তার মানে অনেকে এখন প্রশ্ন করে যে আপু তামাক গাছের পাতায় দেওয়া হয়েছে কেন, অন্য পাতায় কেন দিব না? এটা অ্যাকচুয়ালি যারা আবিষ্কার করছে তারাই জানে, তাদের মনে তামাক গাছের পাতা স্পেশালি পছন্দ। আচ্ছা, দেখো, বীজহীন ফল সৃষ্টি করবে জাপানে তরমুজ। ক্ষতিকারক কীট পতঙ্গ মানে মনে রাখবা থুরিঙ্গিয়েসিস পতঙ্গ। আমরা ব্যাসিলাস থুরিঙ্গিয়েসিস এটার মাধ্যমে কর্নবোরার প্রতিরোধী ভুট্টার জাত উদ্ভাবন করেছি। কর্নবোরার একটা বিশেষ পোকা যেটা কিনা ভুট্টাকে অ্যাটাক করে। খরা মানে তোমরা অনেকেই জানো যে প্রচন্ড তাপে যখন মাটি ফেটে চৌচির হয়ে যায় ওটাকে বলে খরা। তো আমরা ভুট্টার মধ্যে এমন একটা জিন দিয়ে দিয়েছি যার কারণে তোমার খরার মধ্যে ওরা বেঁচে থাকবে। সামুদ্রিক অঞ্চলে তোমার যে উদ্ভিদগুলা জন্মায় ওরা সামুদ্রিক অঞ্চলের পানিতে অনেক সময় সার্ভাইভ করতে পারে না। এই জন্য আমরা অ্যারাবিডপসিস নামক এক প্রকার ব্যাকটেরিয়া থেকে NH-X1 জিনটা আমি করব কি, পিনাট উদ্ভিদকে প্রবেশ করিয়ে পিনাট উদ্ভিদকে লবণাক্ততা সহিষ্ণুতা করে দিব। ঠিক আছে। আচ্ছা, মলিকুলার ফার্মিং আমরা করতে পারি কি, বিভিন্ন রকম ট্রান্সজেনিক প্রাণীতে প্রয়োজনীয় জিন হাইব্রিড করে সেখান ওদের দুধ রক্ত মলমূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহরণ করতে পারি। সাপোজ আমি তোমার হচ্ছে গিয়ে গরুর জিনের সাথে আমি হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধী জিন ইনসার্ট করে দিলাম, তাহলে সেই গরুটার যে রক্ত আছে বা যে দুধ আছে সেখান থেকে আমরা কি করতে পারি, হেপাটাইটিস ভ্যাকসিন বানাতে পারি। তাহলে এই যে তোমার গরুকে বা ছাগলকে বা যে কোনো প্রাণীকে ইউজ করে তোমার হচ্ছে ওষুধ তৈরি করা হচ্ছে, এটা এই জন্য ওদেরকে বলা হয় বায়ো রিঅ্যাক্টর। বায়ো মানে লাইফ, রিঅ্যাক্টর মানে রিঅ্যাক্ট করা। এছাড়া বায়ো ফার্মিং মানে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট মানে রক্ত তঞ্চন করার জন্য ছাগলের মাধ্যমে তৈরি করা যায়। জিএমও ছাগলের দুধ থেকে স্পাইডার সিল্ক তার মানে মাকড়সার জাল বানানো যায়। তার মানে এই যে মলিকুলার ফার্মিং আর বায়ো ফার্মিং সবই আমাদের কৃষি ক্ষেত্রে। ওকে। আচ্ছা, তাহলে এবার চলে আসো চিকিৎসা বিজ্ঞান, এটা আমাদের সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবা আমাদের ট্রিটমেন্ট রিলেটেড এই বিষয়গুলো মেডিকেলে কিন্তু অনেক বেশি আসে। ইনসুলিন, ইন্টারফেরন, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এরিথ্রোপয়েটিন, এই তিনটেই আমরা গত ক্লাসে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়েছিলাম সেই উপায় বানানো হয়। আমরা লাস্ট ক্লাসে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়েছিলাম এই তিনটাই সেই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা বানাবো। বলে না যে 5 প্রবলেমস 1 সলিউশন, আমরা শুধুমাত্র 5 কোয়েশ্চেন 1 অ্যান্সার পড়বো। এই একটা অ্যান্সার দিয়ে সবগুলা কভার হয়ে যাবে। হ্যাঁ আফতাব, তুমি মানুষের দিয়ে লাইট জ্বালায় নোবেল পুরস্কারও পাইতে পারো। ঠিক আছে। না রে, ক্রিসমাস ট্রিতে তো তোমার লাইট ঝুলাই দিলে ওটা জ্বলে, ওটা পাতা জ্বলে না। আচ্ছা, বংশবৃদ্ধি না করাই ভালো, আসলে স্বামী ভালো কথা বলছো। স্পাইডার সিল্ক দিয়ে ওই যে তোমার অনেক কিছু তন্তু, পোশাক, এরপরে কাপড় বস্ত্র এগুলো তৈরি করা যায়। জিন থেরাপি গর্ভের শিশু উৎপাদন আর হচ্ছে কি এনজাইম উৎপাদন। তাহলে দেখো পরিবেশ ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ মুক্তকরণ করার জন্য আমরা হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করতে পারি। যেমন তোমরা জানো যে বিভিন্ন রকমের কলকারখানা থেকে বা কাগজের মিল থেকে অনেক রকম বর্জ্য তৈরি হয়। তো কলকারখানার বর্জ্যে স্যাকারোমাইসিস এবং কাগজ কলের বর্জ্যে টোরুলা ইউটিলিস নামে একটা ব্যাকটেরিয়া পাওয়া যায়। মজার কথা হচ্ছে এই টোরুলা ইউটিলিস ব্যাকটেরিয়াটা আমিষ তৈরি করে। তাহলে আমরা যদি এই ব্যাকটেরিয়া গুলার আমিষ তৈরিকারী জিন আমি কালেক্ট করতে পারি তাহলে সেখান থেকে আমি আমিষ তৈরি করতে পারবো। ট্রিমিটিস ভার্সিকালার এবং ফলিওটা মুটাবিলিস, এই দুটো ব্যাকটেরিয়ার এই দুটো ছত্রাক ব্যবহার করে আমি পানিকে ক্লোরিন মুক্ত করতে পারি। তার মানে আমি এই দুইটা ছত্রাকের যে পানি শোধনের যে উপযোগিতা সেই জিনটাকে আমি ইউজ করে পানিকে ক্লোরিন মুক্ত করব। তোমরা কিছুদিন আগে শুনছিলা যে সুন্দরবনের তোমার পানিতে একটা তেলবাহী ট্যাঙ্ক ভেঙে বা তোমার হচ্ছে কি নষ্ট হয়ে ওই তেল পুরো পানিতে মিশে গেছিল। এটা বুঝাবো সাইমুম। ইউষা, এগুলো এমসিকিউ তে আসবে তো, তোমার অপশন দেখলেই মনে পড়বে, বুঝছো? পড়তে পড়তে হয়ে যাবে ইউষা। হ্যাঁ, 2018-তে, এই যে মনে আছে মাহাদির, ভেরি গুড, সবার মনে আছে। তাহলে তখন করা হয়েছিল কি, আমরা তো জানি যে তেল হচ্ছে একটা জৈব যৌগ, আর জৈব যৌগ মানে এটাকে আমি যদি জারিত করি আমি কার্বন ডাই অক্সাইড পানি পাবো। তো তখন এই তোমার পিএমএন আমরা মনে রাখবো, সিউডোমোনাস মাইকোব্যাকটেরিয়া নকার্ডিয়া, এই তিনটা ব্যাকটেরিয়া আমরা করেছিলাম কি সমুদ্রের পানিতে ছেড়ে দিয়েছিলাম। এই ব্যাকটেরিয়া গুলো অক্সিডেশন রিডাকশন করে কার্বন ডাই অক্সাইড পানি এবং মিথেন গ্যাস তৈরির মাধ্যমে সেই পানিকে তোমার হচ্ছে কি পরিশোধন করে ফেলেছিল। পয় বর্জ্য বা সিওয়েজ, তোমরা কি জানো বাথরুমের পানিকে পরিষ্কার করেই যে আবার ওয়াসার পানি সাপ্লাই দেওয়া হয়? তোমরা কি জানো যে বাথরুমের যে পানি বা বর্জ্য আছে ওইটাকেই তোমার পুনরায় পরিষ্কার করে পানি সাপ্লাই দেওয়া হয়? হ্যাঁ, অনেকেই জানো অনেকেই জানো না। ওইটাতে কি করা হয় দেখো, ধরো আমরা দুইটা বালতি নিব, এই একটা বালতি, এই আরেকটা বালতি। এটা অ্যাকচুয়ালি ট্যাঙ্ক, এটাকে আমরা বলবো অ্যারেশন ট্যাঙ্ক। অ্যারো মানে বাতাস,
আর এটাকে আমরা বলবো সেডিমেন্টেশন ট্যাঙ্ক, যেখানে তলানি পড়বে। আমি করব কি, আমার বাথরুমের যত ময়লা আবর্জনা আছে, যেটাকে আমরা বলি সিওয়েজ, সেই সিওয়েজটাকে আমি অ্যারেশন ট্যাঙ্কের মধ্যে দিয়ে প্রবাহিত করব। অ্যারেশন ট্যাঙ্কে আমাদের জুগলিয়া রামিজেরা, এই জুগলিয়া রামিজেরা ব্যাকটেরিয়াটা করবে কি, জারণ বিজারণ করবে। জারণ বিজারণের পরে সেডিমেন্টেশন ট্যাঙ্কে আমার সকল বর্জ্যগুলো নিচে তলানি হিসেবে জমা হবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বাতাসে বের হয়ে যাবে এবং পরিশ্রুত পানিটাকে আমি আবার সাপ্লাই দিব। আর এই বর্জ্য থেকে আমরা যে মিথেন গ্যাসটা পাবো, সেই মিথেন গ্যাসকে আমরা বায়োগ্যাস হিসেবে ব্যবহার করব। আমরা জানি যে বায়োগ্যাস থেকে কিন্তু ইলেকট্রিসিটিও তৈরি করা যায়। তাহলে আমরা করব কি, আমাদের বাথরুমের যে ময়লা আবর্জনা বা পানি রয়েছে, সেগুলোকে প্রথমে জুগলিয়ার আমিজেরা দিয়ে জারণ বিজারণ করব। এরপরে সেখান থেকে তলানিগুলো বের করে বাকি জিনিসগুলা কি বলতো আমরা হচ্ছে সাপ্লাই পানিতে দিয়ে দিব। এভাবে কি পানি কিন্তু পরিষ্কার হয়ে যায়, টেনশনের কোনো কারণ নাই। তাহলে এই ছিল আমাদের পরিবেশ ব্যবস্থাপনা এবং হচ্ছে চিকিৎসা বিজ্ঞান আর কৃষি বিজ্ঞান। তাহলে তোমাদের যদি পরীক্ষায় কৃষি বিজ্ঞান আসে, তোমরা এরকম বইতে দেখবো অনেক বড় বড় করে লেখা আছে, তোমরা তোমাদের স্লাইড বা প্যারালাল টেক্সটে যেভাবে পয়েন্ট করে দেওয়া আছে, এগুলো লিখলে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় মার্কস পাবা। এবং তোমাদের কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, পরিবেশ ব্যবস্থাপনা, তিনটাই কিন্তু তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? না রে, অনেকের অ্যালার্জি হয়, কারণ ওই যে তোমার ঠিক মতো অ্যারেশন ট্যাঙ্কে কাজ করে না ব্যাকটেরিয়া, বুঝছো? হ্যাঁ আসলে এগুলো বলে খেতে প্রবলেম হবে। শুনো শশী, তোমরা যে কত কিছু শুনো, এই যে কোক দিয়ে নাকি কমোড পরিষ্কার করে, এত কিছু শোনার পরও তো কোক খাও। তারপর পা দিয়ে মতে মতে হচ্ছে ফুচকার আটা বানায়, তারপরও তো ফুচকা খাও। ঠিক আছে? তো এগুলো বলে আসলে লাভ নাই। হ্যাঁ রে, এগুলো আবুল হাসান স্যারের বই, ওমর আবুল হাসান স্যারের বইতে পাবা, তোমাদের প্যারালাল টেক্সটে পাবা। ওকে, তাহলে দেখো আমাকে তোমরা বলো, আমাদের মানব দেহের মিশ্র গ্রন্থির একটা নাম বলো তো। আমাদের মানব দেহের একটা মিশ্র গ্রন্থির নাম বলো তো। হ্যাঁ, আমিও অবশ্যই এগুলা খাই। আমি এগুলা শুনি, আমার আব্বু আম্মু প্রতিদিন আমাকে মেসেঞ্জারে এসব ভিডিও ফরওয়ার্ড করে, আমি এগুলো দেখে পরের দিন আবার ফুচকা খাই। তখন সবাই বলে তুমি নাকি ডাক্তার, তুমি তো অস্বাস্থ্যকর জীবন যাপন করো। আমার ওই যে পাশের বাসার আন্টিরা বলে যে হ্যাঁ দেখি তো সঞ্চারী প্রতিদিন বাইরে খায়, নিজে ডাক্তার হয়ে কি হয়েছে। দেখো, আমি তোমাদেরকে অ্যাডভাইস করবো যে তোমরা হেলদি চলবা, জাঙ্ক ফুড খাবা না। আমি তো তোমাদের চিন্তা করতেছি, আমি আমার স্বাস্থ্য নিয়ে যা করি সেটা আমার বিষয়, এটা তো আর ওনাদের দেখার বিষয় নয়, তাই না? এত তো আর দরদ দেখানো দরকার নেই। আমার তোমাদের জন্য ভালোবাসা আছে, যেন তোমাদেরকে ভালো অ্যাডভাইস করি। আমার নিজেরটা পরে দেখা যাবে। আচ্ছা। ও, ভেরি গুড, অগ্নাশয়, এক্সিলেন্ট। তার মানে এই যে তোমার আমাদের মিশ্র গ্রন্থি আছে অগ্নাশয়, এই অগ্নাশয় তোমার অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবেও কাজ করবে, আবার কে বহিঃক্ষরা গ্রন্থি হিসেবেও কাজ করবে। তাহলে অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা গ্রন্থি, ওর আরেকটা নাম কি জানো? অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা অংশটা আছে, ওর আরেকটা নাম কি, কেউ কি বলতে পারবা? তাফহিম ভালো কথা বলছে। সবাই হেলদি থাকলে পেশেন্ট কিভাবে পাবেন? শুনো, যতদিন বাংলাদেশ আছে, ততদিন পরিবেশ দূষণ আছে, ততদিন মানুষের রোগ ব্যারাম আছে। ঠিক আছে? এখন আমি তোমার যত কথা কই, সামান্যতম করে যদি কই যে ডেইলি ক্লাসে যে হোমওয়ার্কটা দেওয়া হয় সেটা করবা, তোমরা সেই হোমওয়ার্কই করো না, আর ডাক্তারের অ্যাডভাইস শোনা তো দূরের কথা। ঠিক আছে? আচ্ছা, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে আমাদের এই যে তোমার অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ওর মধ্যে আমরা 4 ধরনের কোষ পাই। ওর মধ্যে আমরা কি 4 ধরনের কোষ পাই? আলফা, বিটা, ডেল্টা, পিপি। বলো কোন কোষটা ইনসুলিন বানাবে? আলফা, বিটা, ডেল্টা, পিপির মধ্যে আমাদের কোন কোষটা ইনসুলিন বানাবে বলো তো? তোমার ছোট ছোট দ্বীপের মতো গুচ্ছ, এই জন্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ল্যাঙ্গারহ্যান্স আবিষ্কার করেছিল, যদি আমি আবিষ্কার করতাম তাহলে আইলেটস অফ সঞ্চারী। তুর্য আবিষ্কার করলে আইলেটস অফ তুর্য। জেসিয়া আবিষ্কার করলে তুর্য কি বলে, আইলেটস অফ জেসিয়া। ঠিক আছে? কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এই দ্বীপের মতো গ্রন্থিগুলো আবিষ্কার করেছিল আইলেটস, সরি ল্যাঙ্গারহ্যান্স। ঠিক আছে? হ্যাঁ, পিপি কে গামা বলা যায়। তাহলে দেখো, বিটা কোষ তৈরি করে তোমার ইনসুলিন, তাই না? ইনসুলিন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। আমাদের ডায়াবেটিস কত প্রকার বলো তো বাচ্চারা? আমাদের ডায়াবেটিস 2 প্রকার। একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস। আরেকটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস।
ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস মেলিটাস হয় আমাদের ইনসুলিনের অভাবে, আর ডায়াবেটিস ইনসিপিডাস হয় অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ এর কারণে। এটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হলো টাইপ 2। ধরো জন্মগতভাবে তোমার বিটা সেল ধ্বংস হয়ে গেছে, জন্মগতভাবে তোমার বিটা সেল হচ্ছে ধ্বংস হয়ে গেছে, তাহলে তোমার ইনসুলিন একেবারেই তৈরি হবে না, তাহলে তোমার শরীরের গ্লুকোজও কমবে না, এটাকে বলা হয় টাইপ 1। কিন্তু জন্মগতভাবে তোমার বিটা সেল ইনটেক্ট, তোমার ইনসুলিনও ঠিকভাবে তৈরি হচ্ছে, কিন্তু তোমার বডির সেলগুলো বলতেছে মাই লাইফ মাই রুলস। আমরা আম্মুদের বকা শুনতে শুনতে একটা পর্যায়ে কি হয়, আমরা আম্মুদের বকার প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যায় না, বলে যে আম্মু তো বকার বকবে, আম্মু বকতে থাকুক, আমি চুপ করে বসে থাকি। সেরকম তোমার ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু তোমার বডির কোষগুলা বলবে ও যা ইচ্ছা তাই করুক, মাই লাইফ মাই রুলস। তার মানে ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যাবে, এটাকে আমরা বলি টাইপ 2। টাইপ 1টা বাচ্চাদের হয় দেখি এটাকে বলে জুভেনাইল ডায়াবেটিস, আর টাইপ 2 বড়দের হয় দেখি এটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্ট। অনেকেই জিজ্ঞেস করে আপু কোনটা বেশি খারাপ, অ্যাকচুয়ালি দুইটাই খারাপ, বুঝছো, দুইটাই কিন্তু খারাপ। টাইপ 1 টাইপ 2 দুইটাই খারাপ, এবং দুইটার জন্য কিন্তু ইনসুলিন নিতে হয়। তার মানে দেখো আমরা কি করব বলতো, আমাদের এখন বডির ইনসুলিন বডির প্রতি কাজ করছে না, বা আমার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না, তখন আমরা করব কি, আমাদের যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের 11 নাম্বার ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে, 11 নাম্বার ক্রোমোজোমের, দুইটা বাহু আছে, লং আর্ম শর্ট আর্ম, 11 নাম্বার ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষ থেকে আমরা কালেক্ট করব হচ্ছে আমাদের ইনসুলিন তৈরিকারী জিন। সেই জিনটা আমরা কি করব, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা তৈরি করে দেহে প্রবেশ করিয়ে দিব। না রে, এগুলো অ্যাকচুয়ালি কন্ট্রোলে থাকে, বা ডায়াবেটিস একবার হয়ে গেলে কখনো পুরোপুরি ভালো হয় না। ওকে, তাহলে দেখো এখানে বলে দিয়েছে অগ্ন্যাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে খরিত হবে। তোমরা কি জানো যে ইনসুলিনটা হচ্ছে ক্ষুদ্রতম প্রোটিন, আমাদের যতগুলো প্রোটিন আছে তার মধ্যে সবচেয়ে স্মলেস্ট প্রোটিন কে আমাদের ইনসুলিন, যে ইনসুলিনে 17 ধরনের 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে। এই ইনসুলিনের দুইটা চেইন আছে, এ চেইন আর বি চেইন, যার মধ্যে থাকবে ডাই সালফাইড বন্ড। প্রোটিনে থাকে পেপটাইড বন্ড, আর ইনসুলিনে থাকে কি ডাইসালফাইড বন্ড। দুটো পলিপেপটাইড চেইন দ্বারা তৈরি। আণবিক ভরটা পড়বা 11 নাম্বার ক্রোমোজোমের খাটো বাহু শীর্ষে। আবিষ্কার করেছিলেন শার্পি শেফার, শার্পি শেফার, আর বাজারজাত করেছিল, নামটা অনেক কিউট, ইলি অ্যান্ড কোম্পানি। এখন তো অনেক নামে ইনসুলিন পাওয়া যায়, মিক্সটার্ড, অ্যাট্রাপিড, অনেক কিছু, কিন্তু তখন বাজারে যেই নামে ইনসুলিন এসেছিল তার নাম ছিল হিউমুলিন, হিউমুলিন। ওকে, ইনসুলিন নেয় না। না রে রাকিবা, তোমার ডায়াবেটিস হলে যে ইনসুলিন নিতে হবে এমন কোনো কথা নাই। তোমার ডায়াবেটিস হলে তুমি তোমার ডায়েট মানে চেঞ্জ করে তুমি ইনসুলিন কন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোল করতে পারো। অনেকে এত সুন্দর হাঁটে বা খাবার এত কন্ট্রোল করে যে ওদের কিছুই নিতে হয় না। অনেকে শুধু ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট নেয়, ওষুধে কাজ হয়ে যায়। যাদের হাঁটার পরে, খাবার কমানোর পরে মুখে ওষুধ খাইলে লাভ হয় না, ওরা ইনসুলিন নেয়, বুঝছো। আচ্ছা, তাহলে দেখো তোমার এই যে স্লাইডে যা কিছু আছে সবকিছু আমরা পড়বো এমসিকিউর জন্য। ওকে, তার মানে অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে যে ইনসুলিন খরিত হয় সেই ইনসুলিনটা 11 নাম্বার ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে থাকে। যদি আমার ইনসুলিন একেবারেই তৈরি না হয় সেটা হচ্ছে টাইপ 1। তৈরি হয় কিন্তু বডির কোষগুলো তার প্রতি রেসপন্স করে না, ওটাকে আমরা বলি টাইপ 2। 1 আর 2 দুইটাই খারাপ, দুইটাতেই যেহেতু আমাদের বডির ইনসুলিন ইনঅ্যাক্টিভ, সো আমরা সেখানে আর্টিফিশিয়াল ইনসুলিন ট্রান্সপ্ল্যান্ট করব। ওকে, আচ্ছা, তাহলে দেখো ইনসুলিন তৈরি আমরা গতকালকে পড়েছিলাম বা গত ক্লাসে পড়েছিলাম যে আমরা হচ্ছে একটা কাঙ্ক্ষিত জিন নিব। সাপোজ আমাদের কাঙ্ক্ষিত জিন হচ্ছে অগ্ন্যাশয়ের ডিএনএ। সে অগ্ন্যাশয়ের ডিএনএ থেকে আমরা কি করব, লাইসিস করে আমরা 11 নাম্বার ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষ থেকে কাঙ্ক্ষিত জিনটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে বের করে নিয়ে আসব, এবং সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা হচ্ছে যে তোমার প্লাজমিডকে কেটে আনবো। দুটাকে লাইগেজ এনজাইম দিয়ে জোড়া লাগাই আমরা একটা রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড বানাবো। এখন আমার কাজ হচ্ছে, এই যে আমার রিকম্বিনেন্ট প্লাজমিড তৈরি হলো, এটাকে আমার নাম্বার ইনক্রিজ করতে হবে, কারণ আমি এত কোটি কোটি টাকা খরচ করে আমি রিকম্বিনেন্ট ডিএনএটা বানাচ্ছি। এই কোটি কোটি টাকা খরচ করার কারণে আমি যদি শুধুমাত্র একটা রিকম্বিনেন্ট ডিএনএ দিয়েই তোমার রিসার্চ করি, ওইটা নষ্ট হয়ে গেলে তাহলে শেষ।
এই জন্য আমরা করব কি, এটাকে কালচার করার জন্য আমার এটাকে একটা ব্যাকটেরিয়ার পোষক দেহের ভিতরে ইনসার্ট করতে হবে। যেই পদ্ধতিতে ইনসার্ট করব পোষক দেহতে, ভেক্টর বলা হয় এটাকে, সেই পদ্ধতিটাকে বলে হিট শক বা ইলেকট্রিক পালস মেথড। হিট শক বা ইলেকট্রিক পালস মেথড। এই মেথডে কি করা হয় দেখো, এই মেথডে হচ্ছে প্রথমে যে পোষক কোষটা আছে সেই পোষক কোষটাকে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে দিয়ে 14 থেকে 16 ঘন্টা বরফে রাখতে হয়। ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ সহ 14 থেকে 16 ঘন্টা বরফে রাখতে হয়। তাহলে ওর প্রাচীরের যে ভেদ্যতা, সেই ভেদ্যতাটা বেড়ে যায় এবং প্রাচীরের মধ্যে ক্যালসিয়াম লেগে যায়। রাখার পরে এবার আমি একটা পাত্রে আর একটা নতুন পাত্র নিয়ে সেই পাত্রের মধ্যে আমি আমার হোস্ট বা পোষক ব্যাকটেরিয়া রাখবো আর আমার রিকম্বিনেন্ট ডিএনএ ব্যাকটেরিয়াটাকে রাখবো। রেখে ওটাকে আবার আমি হচ্ছে 30 মিনিট বা আধা ঘন্টা বরফে রাখবো। এরপর 92°C টেম্পারেচারে 2 মিনিট রাখবো। এরপরে আবার তোমার হচ্ছে যে কি করবো বলতো, এরপরে 92°C তাপমাত্রা 2 মিনিট, সরি 90 সেকেন্ড, 90 সেকেন্ড রেখে আবার বরফে 2 মিনিট রাখবো। তাহলে কি হবে, আমার হচ্ছে যে এই যে ব্যাকটেরিয়াটা আছে সেই ব্যাকটেরিয়ার বডিতে আমার হচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএটা ঢুকে যাবে। এটাকে বলা হয় হিট শক বা ইলেকট্রিক পালস মেথড। ঠিক আছে, এটা হবে তোমার হিট শক বা ইলেকট্রিক পালস মেথড। এটা কি তোমাদের বইতে 92 দেওয়া না 42 দেওয়া, দেখে বলো তো, 92 দেওয়া নাকি 42 দেওয়া এটা? আচ্ছা 42, ভেরি গুড, এটা 42 লিখে নাও। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে দেখো ওকে, তাহলে দেখো আমি পুরোটা আবার বলি। আমরা প্রথমে আমাদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটাকে রেস্ট্রিকশন দিয়ে কাটবো। ঠিক সেম সাইজে আমি প্লাজমিডকে কাটবো। কাটার পরে আমি লাইগেজ এনজাইম দিয়ে দুটাকে জোড়া লাগাবো। জোড়া লাগানোর পর আমার রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে গেল। একটা কপি দিয়ে আমার কোনো কাজ নাই, এজন্য আমি এটাকে বারবার কপি করার জন্য একটা হোস্ট ব্যাকটেরিয়াতে ইনফিউজ করব। ইনফিউজ করার প্রসিডিউরটা কি, আমি ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে 14 থেকে 16 ঘন্টা বরফে রাখবো। তারপরে আবার তুমি একটা পাত্রে এই পোষক কোষ এবং রিকম্বিনেন্ট ডিএনএ কে 30 মিনিট রাখবা বরফে। 42°C আমি রাখবো হচ্ছে তোমার কতক্ষণ, 90 সেকেন্ড। আবার বরফে রাখবো 2 মিনিট, বরফে রাখবো হচ্ছে কি 2 মিনিট। এরপর আমি করব কি, তোমার সেটাকে হচ্ছে কি এই কোষের মধ্যে প্রবেশ করিয়ে দিব। এইবার আমি আমার এই যে তোমার ব্যাকটেরিয়াটা, এটাকে ফার্মেন্টেশন ট্যাঙ্কে হচ্ছে কালচার করব। তাহলে কালচার করার পরে যতগুলো ব্যাকটেরিয়া তৈরি হবে সবগুলো ব্যাকটেরিয়ার দেহ থেকে আমি আমার কাঙ্ক্ষিত ডিএনএ কালেক্ট করে বাজারজাত করব। তার মানে আমরা যতগুলো প্রসিডিউর পড়বো, ঠিক আছে, আমরা যতগুলো প্রসিডিউর এখন পড়বো, এরিথ্রোপয়েটিন বলো, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর বলো, কিংবা তোমার হচ্ছে যে ইন্টারফেরন বলো, সবগুলাই কিন্তু এভাবে বানানো হয়, জাস্ট সোর্সটা ভিন্ন। যেমন আমরা ইনসুলিন নেই অগ্নাশয় থেকে, ইন্টারফেরন নিব একটু পরে ফাইব্রোব্লাস্ট কোষ থেকে, ঠিক আছে, জাস্ট সোর্সটা ভিন্ন। হ্যাঁ রে, হোস্ট ব্যাকটেরিয়া থেকে আমরা আগে প্লাজমিডকে বের করে দিব। ঠিক আছে, তার মানে ইনসুলিন তৈরি কিন্তু আমাদের সিকিউর জন্য লাগবে মাস্ট। সিকিউতে তোমরা এই ছবিটা ড্র করবা এবং ছবিটা যদি সুন্দর করে লেবেলিং করতে পারো, জাস্ট ব্রড হেডিং গুলা পরীক্ষার হলে লিখলেই চলবে। কি বললা তোমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, না রে আসবে না, ক্লোনিং এর ছবিটা লাগবে। ঠিক আছে, ক্লোনিং এর ছবিটা লাগবে। রিপ্লাই দিচ্ছি তো রে সাগর, হ্যাঁ তোমার ডায়াবেটিস হয়েছে, তুমি ইনসুলিন নাও, এটা কি রিপ্লাই দিব ভাইয়া বলো? ছবি না দিলে নাম্বার কাটা যাবে, এটা তো ইম্পর্টেন্ট প্রসিডিউর, এটা তুমি যদি ছবি না দাও নাম্বার তো অবশ্যই কাটা যাবে। ঠিক আছে, ছবি দিতে হবে, ওই পাশের ছবিটা দিবা। তাহলে তোমাদের আমরা যেই পদ্ধতিতে ইনসুলিন বানালাম সেম পদ্ধতিতে আমরা যদি জাস্ট ফাইব্রোব্লাস্ট কোষ থেকে আমার জিনটা নেই, এটা হবে ইন্টারফেরন। ফাইব্রোব্লাস্ট আমাদের অস্থিমজ্জার এক ধরনের শ্বেত রক্তকণিকা, এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিন নিয়ে কি বানাই, ইন্টারফেরন। ইন্টারফেরন, ওকে। আচ্ছা, এবার বলো তোমাদেরকে হচ্ছে কাকে এবার বকরা বানাবো বলো, কে বকরা হতে চাও? আচ্ছা ধরো মুশফিকুর, মুশফিকুরকে আমি হচ্ছে গিয়ে বানালাম বকরা। এই যে মুশফিকুর, মুশফিকুরের বাসায় এবার ডাকাত এসেছে। মুশফিকুর অনেক স্যাড, কারণ মুশফিকুরকে এখন বোরিং বায়োলজি ক্লাস করতে হচ্ছে। ধর এটা মুশফিকুর ও স্যাড,
এটা হচ্ছে কি মুশফিকরের আম্মু আন্টি, আন্টি হ্যাপি কারণ মুশফিকুর ক্লাস করতেছে, আন্টিকে হিজাব পরাই দিলাম। এটা ধরো আঙ্কেল, আঙ্কেলও হ্যাপি কারণ মুশফিকুর ক্লাস করতেছে। এখন মুশফিকুর ক্লাস টাস করে তোমার হচ্ছে ঘুমাতে গেল, ওই সময় মুশফিকুরের বাড়িতে পড়লো ডাকাত। এই দেখো ডিপ জল, আহো ভাতিজা। এই ডাকাত গুলো করলো কি, তোমার মুশফিককে বেঁধে ফেললো। তখন মুশফিক বলল কি আমাকে বেঁধো না, আমাকে বেঁধো না। তখন মুশফিককে বললো যে চুপ, তুই যদি একটা শব্দ করিস তাহলে তোর একদম কল্লাটা নামাই দিব, ঠিক আছে। তখন মুশফিক ভাবলো যে আমার যা হওয়ার হোক, আমার বাবা মার যাতে কিছু না হয়। তখন মুশফিক জোরে চিৎকার দেওয়া শুরু করলো, বাঁচাও বাঁচাও। তখন কি হবে, এই চিৎকার শুনে আঙ্কেল আর আন্টি ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে যাবে। ওনারা ওনাদের দা, খুন্তি, কোদাল সব কিছু নিয়ে চলে আসবে হচ্ছে ডাকাতকে মারতে। হ্যাপি এন্ডিং। মুশফিকুর বেঁচে আছে বুঝছো, তখনই বায়ো ক্লাস করতেছিল। আচ্ছা, ওকে। তার মানে দেখো, এই যে তোমার এই মুশফিকুরকে তোমার যখন একটা ডাকাত আক্রমণ করলো, তখন সেই ডাকাতে আক্রমণ হওয়ার প্রতিক্রিয়া হিসেবে চিৎকার করলো। সেই চিৎকারের প্রভাবে অন্যান্য সদস্যরা তোমার হচ্ছে সতর্ক হয়ে সেই ডাকাতকে মেরে ফেললো, ঠিক আছে। তার মানে দেখো, আহ তাহলে দেখো ব্যাপারটা কি, এই যে আমাদের মুশফিকুর হচ্ছে আমাদের দেহের কোষ। কোষে যখন বাইরে থেকে কোনো ভাইরাস বা টিউমার অ্যাটাক করে, ভাইরাস বা টিউমার অ্যাটাক করে, তখন আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে মুশফিকুর যে চিৎকার করলো, এই চিৎকারটা হচ্ছে ইন্টারফেরন নামে একটা গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিনটা অন্যান্য কোষকে সতর্ক করে দিবে, ওরা ওদের শ্বেত রক্তকণিকা তৈরি করে ভাইরাসের আক্রমণ প্রতিরোধ করে দিবে। তার মানে ইন্টারফেরনটা করে কি, তোমার অন্যান্য ভাইরাস কোষের প্রোটিন তৈরির যে প্রক্রিয়া বা তোমার ট্রান্সলেশন যেটা আছে, এটাকে বন্ধ করে দিবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, কাঁদে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। তার মানে দেখো তোমার এই যে কোন একটা ভাইরাসে আক্রমণ হওয়ার প্রতিক্রিয়া হিসেবে আমার তৈরি হবে ইন্টারফেরন। তাহলে উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন, যেটা কিনা ক্যান্সার এবং ভাইরাসকে বাধা দিবে। বিভিন্ন টিস্যু থেকে ওরা আক্রান্ত হওয়ার পরে তৈরি হবে প্রতিরক্ষামূলক প্রোটিন, এটাকে আমরা প্রতিরক্ষামূলক অস্ত্র বলতে পারি, ঠিক আছে। এটি ভাইরাসকে আক্রমণে এর প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ করে দিবে। আহারে, ভাইরাসের তো কিছুই নাই, আছে খালি শুধু কিছু প্রোটিন। ওইটাই যদি তৈরি না হয় তাহলে তো বেচারা শেষ। পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে, নিচের কোনটি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়? ইন্টারফেরন। ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে কি ব্যবহৃত হয়? ইন্টারফেরন। তাহলে দেখো, হেপাটাইটিস বি থেকে যদি তোমার লিভার ক্যান্সার হয়, হার্পিস থেকে যদি ক্যান্সার হয়, প্যাপিলোমা ভাইরাস কিংবা জলাতঙ্ক ক্যান্সার রোগ, এই সকল ভাইরাল ডিজিজে বা ক্যান্সারের ট্রিটমেন্টে আমরা ইন্টারফেরন ইউজ করি। দেখি তোমাদের ফার্স্ট ইয়ারের পড়া মনে আছে কিনা, বলো তো প্যাপিলোমা ভাইরাস দিয়ে কোন ক্যান্সার হয়? এখন থেকে তোমাদেরকে রিক্যাপ করে পড়া শিখতে হবে, কারণ কিছুদিন পরে কিন্তু তোমাদের প্রিটেস্ট টেস্ট, তার মানে তোমাদের এই কিছুদিন পরে এইচএসসি। তাহলে তোমাদের এখন থেকে তোমরা যদি রিক্যাপ করা স্টার্ট না করো, পরে কিন্তু সব ভুলে যাবা। বলো, অণুজীব চ্যাপ্টারে পড়েছিলাম প্যাপিলোমা ভাইরাস দিয়ে কোনটা হয়, তাই নাকি আফরিন? বেস্ট অফ লাক। ডিপ জল ডাকাতি করে না, কি করে নূর তাহলে? পাট খেতে ডাকে। ভেরি গুড, যারা যারা অ্যান্সার করেছো অলরেডি। প্রত্যাশা, মাফরুহা, মুক্তাদির, এরপরে তোমার হচ্ছে মাহাদি, আশা, এরপরে তোমার হচ্ছে ভেরি গুড। জরায়ু মুখের ক্যান্সার বা অ্যানোজেনিটাল ক্যান্সার, তাই না? প্যাপিলোমা ভাইরাস দিয়ে কি হয়? অ্যানোজেনিটাল ক্যান্সার। ওকে, এবার দেখো, আমরা জানি যে কোনো একটা প্রোটিনের নামের শুরুতে যদি প্রো বা নামের শেষে যদি জেন থাকে, তার মানে সে হচ্ছে নিষ্ক্রিয়। নামের শুরুতে প্রো বা নামের শেষে জিন থাকা মানে সে হচ্ছে নিষ্ক্রিয়। আমাদের মস্তিষ্কে রক্ত সরবরাহ করে কোন ধমনী বলো তো? আমাদের মস্তিষ্কে রক্ত সরবরাহ করে কোন ধমনী? ক্যারোটিড, তাই না? ক্যারোটিড ধমনী। আর আমাদের হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে কে? হৃৎপিণ্ডে, হৃৎপেশিতে, হৃৎপেশিতে রক্ত সরবরাহ করে করোনারি আর্টারি। ক্যারোটিড আর্টারি আর আরেকটা কি বলো? করোনারি আর্টারি। ভেরি গুড। ক্যারোটিড আর কি বলো তো? করোনারি আর্টারি। যদি কোনো কারণে আমাদের ক্যারোটিড বা করোনারি আর্টারি ছিঁড়ে যায়, ভিতরে হতে পারে ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে, উচ্চ রক্তচাপ কিংবা চর্বি জমে, যে কোনো কারণে যদি ছিঁড়ে যায়, এখান থেকে ব্লিডিং হবে। তখন অনুচক্রিকা করবে কি? এই রক্তটাকে তঞ্চন করে দিবে, ক্লট করে দিবে।
রক্ততঞ্চনের কারণে বা চর্বির কারণে যদি ক্যারোটিড আর্টারির রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের মস্তিষ্ক কি কোনোভাবেই রক্ত পাচ্ছে না। তাহলে মস্তিষ্ক যদি রক্ত না পায়, মস্তিষ্ক যদি পুষ্টি বা গ্লুকোজ না পায়, তাহলে তুমি কি হয়ে যাবে? অজ্ঞান হয়ে পড়ে যাবে। এটাকে কি বলে বলো? আমাদের মস্তিষ্কে যে রক্ত সরবরাহকারী ক্যারোটিড ধমনী, এই ক্যারোটিড ধমনী হতে পারে চর্বি জমে, বা হতে পারে অন্য কোনো কারণে, ধরো তোমার রক্তবাহিকা ছিঁড়ে গেল, সেখানে তোমার যে হেমোরেজ বা রক্তক্ষরণ হচ্ছে, ওটাকে তোমার অনুচক্রিকা বন্ধ করে দেওয়ার পরে ওখানে একটা ব্লাড ক্লট ফর্মেশন হলো। তাহলে আমাদের মস্তিষ্ক যদি রক্ত পাওয়া বন্ধ করে দেয়, বা আমাদের মস্তিষ্কে যদি পুষ্টি বা গ্লুকোজের ঘাটতি হয়, তখন তাকে আমরা কি বলবো? স্ট্রোক। তারপরে আমরা অনেকেই বলি যে হার্ট স্ট্রোক হয়েছে। স্ট্রোক কখনো হার্টে হয়? যে এরপর থেকে বলবা যে স্ট্রোক হার্টে হয়, তাকে যে যেই তালায় থাকো বাসার, সেই তালা থেকে টুপ করে ফালাই দিব। স্ট্রোক অলওয়েজ কোথায় হয়? ব্রেইনে হয়। ঠিক আছে? তার মানে যদি আমাদের ব্রেইনে কোনো কারণে স্ট্রোক হয়, কিংবা এখন দেখো, তুমি হচ্ছে যে এমন খাওয়া খাও চর্বি, এই চর্বি বা কোনো কারণে যদি আমাদের করোনারি ধমনীতে তোমার ক্লট হয়ে যায়, তখন হৃৎপেশি যদি আমাদের রক্ত বা অক্সিজেন না পায়, তখন হার্টে কি হবে বলো? হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে ব্রেনে হয় স্ট্রোক, আর হার্টে কি হয়? মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তার মানে এই যে আমাদের ক্লট গুলো হলো, এই ক্লট গুলো তোমার হচ্ছে গিয়ে গলিয়ে দেওয়ার জন্য আগে ইউজ করা হতো কি বলতো? স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম। এই স্ট্রেপ্টোকাইনেজ এনজাইমটা সংগ্রহ করা হতো ছত্রাক থেকে। কিন্তু ছত্রাক থেকে কোন একটা এনজাইম নিলে মানুষের শরীরে তার অ্যালার্জি বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। এই জন্য বর্তমানে আমাদের শরীরেই তৈরি হয় এমন একটা এনজাইম হচ্ছে প্লাজমিনোজেন। এটা কি নিষ্ক্রিয় নাকি সক্রিয় বলো? আমাদের রক্তে যে প্লাজমিনোজেন তৈরি হয়, এটা কি নিষ্ক্রিয় নাকি সক্রিয়? স্ট্রোক কেন হয়? যদি রক্তচাপ বেড়ে যায় বা আমাদের শরীরে চর্বি বেড়ে যায়, অনেক কারণে স্ট্রোক হতে পারে। আমি নিচতলায় থাকি, ভালো, তাহলে নিচতলা থেকে টুপ করে পড়ে যাবা। নিষ্ক্রিয়, ভেরি গুড। তার মানে আমার এই নিষ্ক্রিয় প্লাজমিনোজেনকে সক্রিয় প্লাজমিনে রূপান্তর করে যেই প্রোটিন, তার নাম টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। আমরা এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর বা টিপিএ তৈরি করব রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে। তাহলে তোমার কি করা হবে? স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের চিকিৎসায় আমরা হচ্ছে এই টিপিএ ইউজ করব। এখন আর আমরা স্ট্রেপ্টোকাইনেজ ইউজ করব না। তাহলে পরীক্ষা যদি আসে টিপিএ তৈরির পদ্ধতি সেম ইনসুলিনের মতো, জাস্ট বলে দিবা যে মানুষের দেহের কোষ থেকে টিপিএ কালেক্ট করে। তবে পার্থক্য কি? ইনসুলিন এবং টিপিএ দুইটাই কিন্তু ডিএনএ, কিন্তু ইন্টারফেরনের তোমার কাঙ্ক্ষিত জিন থাকে আরএনএ তে। তখন আমরা প্রথমে মেসেঞ্জার আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন করে কমপ্লিমেন্টারি ডিএনএ বানাই। সেই কমপ্লিমেন্টারি ডিএনএ থেকে এরপরে আমরা হচ্ছে গিয়ে রিকম্বিনেশন করি। তাহলে তোমার ইনসুলিন, টিপিএ, এরিথ্রোপয়েটিন, এই সবগুলাই তোমার বানানো হয় ডিএনএ থেকে। ডিএনএ থেকে আমরা জিন ক্লোনিং করি। কিন্তু ইন্টারফেরনের বৈশিষ্ট্যটা পাওয়া যায় মেসেঞ্জার আরএনএ তে। এই জন্য আমরা প্রথমে মেসেঞ্জার আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন করে ডিএনএ বানাবো, তারপর সেখান থেকে আমরা জিন ক্লোনিং করব। এটা আবার বুঝাবো? আচ্ছা দেখো, আমাদের শরীরের কোনো একটা রক্তবাহিকায় যদি রক্ত জমাট বেঁধে সেই রক্তবাহিকাটা বন্ধ হয়ে যায়, তখন আমাকে কি করতে হবে? সেই রক্ত জমাটটাকে গলিয়ে ফেলতে হবে। সেই রক্ত জমাটটাকে গলিয়ে ফেলার জন্য আমরা ইউজ করি প্লাজমিনোজেন। এটা যেহেতু নিষ্ক্রিয়, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ওকে সক্রিয় প্লাজমিনে রূপান্তর করবে। এই প্লাজমিডটা যখন জমাট বাঁধা রক্ত গলিয়ে দিবে, তোমার স্ট্রোক বা হার্ট অ্যাটাকের রোগী দ্রুত সুস্থ হয়ে যাবে। আর এই টিপিএটা আমরা তৈরি করি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে। ত্রয়ী, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে তোমাদের হচ্ছে গিয়ে এটাও কিন্তু আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমরা তোমাদেরকে একটু ব্রেক দিচ্ছি, এখন বাজে তোমার 7টা 16। আমরা কতক্ষণ ব্রেক লাগবে বলো? 7টা 25 থেকে শুরু করব। 7টা 25 থেকে ইনশাল্লাহ শুরু করব, ঠিক আছে? পূর্ণরূপ হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। না রে, আজকে হচ্ছে বেশি বড় ক্লাস না। চেস্টের রাইট সাইডে অনেক কারণে পেন হতে পারে তাবাসসুম। গ্যাসের পেন হতে পারে, তোমার যদি কোনো কারণে বুকে ব্যথা হয়, ইনজুরি হয়, সেই পেন হতে পারে। তুমি আগে গ্যাসের ওষুধ খেয়ে ট্রাই করতে পারো, বুঝছো? এই বয়সে তোমার হচ্ছে গ্যাসের পেন বেশি হয়। ওকে।
আচ্ছা, মেটাস্টেসিস মানে হচ্ছে টিউমার এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়া, বুঝছো ফাইজা? হ্যাঁ পারবা, ইরা কিন্তু জিন ম্যাচ করতে হবে, সবার মধ্যে সব জিন থেরাপি সাকসেসফুল হয় না। ওকে, জিন হ্যাঁ নষ্ট হতে পারে নূর। আহ গ্যাস্ট্রিক পেইনের জন্য স্ট্রোক না স্বামী, এটার জন্য স্ট্রোক হবে না। ওই হারিয়ে গেলেন, চলে ফিরে এলাম তো আবার তোমাদের মাঝে। মেসেঞ্জার আরএনএ থেকে ডিএনএ বানানোকে রিভার্স ট্রান্সক্রিপশন বলে শাহরিয়ার। আহারে সাবরিনা শোনো, আমার চশমা পড়তে হয়, আমার পাওয়ার আছে চশমার -0.75, কিন্তু আমি চশমা পরি না। আমি চশমা পড়লে আমাকে নানি আম্মা লাগে। এখন তোমার বলবো আপু আপনি কিসের ডাক্তার হয়েছেন, আপনি চশমা পরেন না, চোখ নষ্ট হয়ে যাবে। ওই যে একই কথা, আমার ব্যাপার আমার ব্যাপার, তোমাদেরকে পরামর্শ দিব অবশ্যই চশমা পরবা, নইলে চোখ কানা হয়ে যাবে, রাত কানা থেকে ফুল কানা, বুঝছো? আচ্ছা ওকে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের এরিথ্রোপয়েটিন। বলো বাচ্চারা, এরিথ্রো মানে কি? এরিথ্রো মানে কি বলো তো বাচ্চারা? এরিথ্রো মানে হচ্ছে লাল। তাহলে এরিথ্রোসাইট মানে হলো লোহিত রক্ত কণিকা, রেড ব্লাড সেল বা আরবিসি, তাই না? বলতো আরবিসি তৈরি করে কে? লোহিত রক্ত কণিকা কে তৈরি করে বলতো? অস্থিমজ্জা, তাই না? ভেরি গুড। আমরা পড়েছিলাম তাই না, যে এই যে লং বোন, লম্বা অস্থির যে অস্থি মজ্জা। তোমরা কোরবানির সময় সবাই কি পায়ার ঝোল নিহারি খেয়েছো না? তাহলে পায়ার ঝোল বা নিহারিতে কি থাকে? তোমার হচ্ছে কি অস্থি মজ্জা থাকে। অনেকে তো বাইরাইতে বাইরাইতে পারে না, প্লেটই ভেঙে ফেলে। অনেকে আবার স্ট্র দিয়ে তোমার অস্থি মজ্জা খায়। তাহলে এই যে অস্থি মজ্জার একটা বিশেষ কোষ আছে, যাকে আমরা বলি স্টেম কোষ। তাহলে অস্থি মজ্জার যে স্টেম কোষটা আছে, সেই স্টেম কোষ থেকে আমার তৈরি হয় এরিথ্রোব্লাস্ট। বি দিয়ে বেবি, বি দিয়ে ব্লাস্ট, তাহলে এরিথ্রোব্লাস্ট হচ্ছে কি তোমার অপরিণত বাবু কোষ। এই এরিথ্রোব্লাস্ট থেকে এরিথ্রোসাইট তৈরির যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আমরা বলি এরিথ্রোপয়েসিস। এরিথ্রোব্লাস্ট থেকে এরিথ্রোসাইট মানে ম্যাচিউরড আরবিসি তৈরির পদ্ধতিকে আমরা বলি এরিথ্রোপয়েসিস। তাহলে এরিথ্রোপয়েসিসকে উদ্দীপনা দেওয়ার জন্য আমাদের যে হরমোন, তার নাম এরিথ্রোপয়েটিন। হরমোনকে আমরা কি বলবো? এরিথ্রোপয়েটিন। ঠিক আছে? তার মানে একটা ইম্যাচিউর সেল, বি দিয়ে বেবি, বি দিয়ে ব্লাস্ট, একটা অপরিণত লোহিত রক্ত কণিকা থেকে পূর্ণাঙ্গ লোহিত রক্ত কণিকা তৈরির প্রক্রিয়াকে বলে এরিথ্রোপয়েসিস, তাই না? আচ্ছা, এই যে তোমার এরিথ্রোপয়েসিসের জন্য এরিথ্রোপয়েটিন হরমোনটা বানাতে আমাদের লাগবে কিডনি। এখন ধরো যারা রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওরের পেশেন্ট, বা যারা ধরো ডায়ালাইসিস নিচ্ছেন, ওনাদের কিন্তু কিডনি ঠিকমতো এরিথ্রোপয়েটিন বানাতে পারবে না। তাহলে কিডনি যদি ঠিকমতো এরিথ্রোপয়েটিন বানাতে না পারে, তোমার কি আরবিসি তৈরি হবে? আরবিসি তৈরি হবে না। তাহলে আমাদের এই এরিথ্রোপয়েটিন না থাকলে, আমাদের যদি লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে যায়, তখন সেই রোগটাকে আমরা বলি অ্যানিমিয়া। তাহলে এই রক্ত শূন্যতার চিকিৎসা কি? আমাদেরকে কি করতে হবে? এই যে এরিথ্রোপয়েটিন, এটাকে আর্টিফিশিয়ালি ইনজেক্ট করতে হবে। তাহলে আমরা আর্টিফিশিয়ালি এরিথ্রোপয়েটিন বানাবো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে। ওকে, তার মানে আমাদের এরিথ্রোপয়েটিনটাও সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে চলে আসি, দেখো ফার্স্ট কুইজ, ইন্টারফেরন নিঃসৃত হয়। সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো। ইন্টারফেরন কোথা হতে নিঃসৃত হয়? সবাই অ্যান্সার করে ফেলো। না রে মাই, সেটা তো ইজি আছে, তোমাদের বোটানির সবচেয়ে সহজ চ্যাপ্টার এটা। প্রত্যাশী একটু দেখে তোমাকে জানাবো, হ্যাঁ। ওকে, পোল ক্লোজ করে দিলাম, তাহলে অ্যান্সার হবে ভাইরাসের আক্রান্ত কোষ হতে। ক্যান্সার কোষ ভাইরাস কোষ দুইটাই যায়, কিন্তু দুটো অপশনে থাকলে আমরা ভাইরাস আক্রান্ত লিখবো, কারণ ভাইরাস অ্যাটাক করে দেখেই তো ক্যান্সার হয়। ব্যাকটেরিয়া আক্রান্ত কোষ তৈরি করে মনোসাইট আর নিউট্রোফিল, মানে যারা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে। আর ভাইরাস সেল তৈরি করবে কি? ইন্টারফেরন। ঠিক আছে, তাহলে মাত্র 31% রাইট অ্যান্সার করেছে। তোমাদেরকে পিটায় লম্বা করবো, বুঝছো? এই স্টেজে এসে তোমরা ভুল করতেছো। ফার্স্ট ফিঙ্গারে সবাই ভুল, হায় আল্লাহ, কি হবে রে তোদের?
খাইরুল, ফেরদৌস, অভিষেক, শাম্মী, রাজিন, আব্দুল্লাহ, রাইসা, তামিম, সাইম, সুমাইয়া, সবগুলাকে ধরে ঠুস ঠুস করে পিটাবো। বুঝছো, সবগুলাকে ধরে ঠুস ঠুস করে পিটাবো। আচ্ছা, লিডার বোর্ডে আছে ইশরাক, তুয়া, তাবাসসুম, মিম, মুশফিকুর, মুফতাসিম, জারিন, তাসনিম, জ্যোতি, রাহানুমা, তন্ময়, জয়। ভেরি গুড, সবাইকে কংগ্রেচুলেশনস। ওকে, তার মানে এবারে যারা লিডার বোর্ডে আসতে পারোনি, বেটার লাক নেক্সট টাইম। আচ্ছা, 29 নাম্বার, ওকে, ব্যাপার না। আফরিন, ইনশাল্লাহ নেক্সট টাইম। তাহলে সেকেন্ড কুইজ, কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়? তোমাদের সাথে এতক্ষণ বসে বসে তোমাদের কোনো ছোট ভাই বা বোনও ক্লাস করে, ওরাও কিন্তু এটা অ্যান্সার পারবে, তুমি পারবে না। এই জন্য বুঝে শুনে অ্যান্সার করো। তোমার ফিউচার ইচ্ছা করে ব্ল্যাক বানায়ও না, তোমার ফিউচার হোয়াইট রাখো, ফিউচারে মেলানিন কমায় রাখো, বুঝছো? ওকে, তাহলে পোল ক্লোজ করে দিলাম। মেলানিন মানে আমাদের স্কিন কালারের জন্য দায়ী যে প্রোটিন। মেলানিন বেশি থাকলে ডার্ক কালার, আর হচ্ছে গিয়ে তোমার আহ কি বলবো, কম হলে ফেয়ার হয়। ওকে, তাহলে 79% হচ্ছে গিয়ে রাইট অ্যান্সার করেছে। ফার্স্টেস্ট ফিঙ্গারে ভুল করেছে সাইমুম, রাজিন, সীমান্ত, সাদিয়া। ভেরি ব্যাড। আচ্ছা, ফার্স্ট হয়েছে প্রত্যাশা, সেকেন্ডও হয়েছে প্রত্যাশা, দুইটা প্রত্যাশা নাকি? থার্ড হয়েছে ইশরাক, তোমাদের জন্য কংগ্রেচুলেশনস। এছাড়াও আছে সারা, খাইরুল, মুক্তাদির, হাসিবুল, আরিয়ান, শাম্মী, মিম। ভেরি গুড। বাকি সবার ফিউচার ব্ল্যাক। না মানে যারা ভুল করছে ওদের ব্ল্যাক, বুঝছো? আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা B36 স্টার্ট করার আগে আমাদের ইনসুলিন তৈরির একটা ভিডিও দেখি। চলো ভিডিও দেখবো, ভিডিও। দেখো উনি কি নিচ্ছে, উনি হচ্ছে গিয়ে তোমার ইনসুলিন নিচ্ছেন, বুঝছো? তো আগে করা হতো কি, গরু আর পর্ক, তার মানে গরু আর শুকরের কাছ থেকে তোমার ইনসুলিন সংগ্রহ করা হতো। কিন্তু পরবর্তীতে দেখা যেত সেখানে মানুষের অ্যালার্জি হতো, আবার তোমার হচ্ছে অনেক রকম সমস্যা হতো। এই জন্য বর্তমানে কি করা হয়, ফানজাইয়ের বডিতে মানুষের ইনসুলিনের জিনটাকে প্রবেশ করিয়ে সেখান থেকে ইনসুলিন বানানো হয়। পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমরা করে কি এভাবে তোমার হচ্ছে কি ইনসুলিন প্রস্তুত করব। তাহলে দেখো এই যে আমাদের ক্রোমোজোম, ক্রোমোজোমের তোমার ক্রোমাটিন তন্তু, ডিএনএ, ডিএনএ এর জিন, এরকম জিনের অসংখ্য কি আছে বলতো, সিগমেন্ট আছে। আমরা এটাকে কি করব বলতো, ম্যানিপুলেশন করব বা ডিএনএ এর একটা চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা সেখান থেকে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য তোমার কি করবো বলতো, পৃথক করব। ওকে, তাহলে দেখো আমার যে ডোনার যেটা আছে, সেই ডোনার জিনের মধ্যে আমি রিসিপিয়েন্ট জিনের কাছ থেকে, ডোনার জিন থেকে জিন নিয়ে রিসিপিয়েন্ট জিএনএ আমি প্রবেশ করিয়ে দিব। তাহলে আমার দুইটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য কি, একটা উদ্দেশ্য হচ্ছে তোমার একটা লার্জ ভলিউম অফ প্রোটিন বানাবো, আর হচ্ছে সেখান থেকে আমরা ট্রান্সজেনিক ব্যাকটেরিয়াম, মানে ট্রান্সজেনিক ব্যাকটেরিয়াম থেকে জিনগুলা নিয়ে একটা লার্জ ভলিউম অফ প্রোটিন বানাতে চাই আমি। তাহলে আমরা করি কি, আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ গুলাকে সংগ্রহ করে সেই জিনগুলাকে আমরা হচ্ছে কি প্রতিস্থাপন করে দিয়ে সেখান থেকে আমি উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন বীজ বা জীব বা যে কোনো কিছু পেতে পারি। ওকে, তাহলে দেখো আমরা এটাকে এখন কিভাবে করব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে একটা ছত্রাককে, তোমার ছত্রাকের যদি কোনো বৈশিষ্ট্য ব্যাঙের মধ্যে দিয়ে দিই, তাহলে এটা দেখতে ব্যাঙের ছত্রাকের মতো হয়ে গেল, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি অবাস্তব। তাহলে ইনসুলিনের জিনটা কোথায় থাকে? ইনসুলিনের জিনটা থাকে আমাদের 11 নাম্বার ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে। তাহলে আমরা সবগুলা ক্রোমোজোম বের করব, বের করে আমরা এই যে 11 নাম্বারটাকে আলাদা করলাম। সেই 11 নাম্বারে যে দুইটা বাহু আছে, লম্বা বাহু, খাটো বাহু, এই খাটো বাহু শীর্ষ থেকে আমি ইনসুলিন জিনটাকে বের করলাম। কি দিয়ে? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। এই যে সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি করব কি, আমার প্লাজমিডের আরেকটা, ব্যাকটেরিয়ার আরেকটা প্লাজমিডকে কাটবো। যে রেস্ট্রিকশন দিয়ে আমি ওখানে কেটেছি, সেই রেস্ট্রিকশন দিয়ে আমি এখানে সেম হচ্ছে গিয়ে তোমার ডিএনএটাকে কেটে ফেললাম। এবার এনজাইম কোন এনজাইম দিয়ে লাইগা যাবে বলো তো? এই দুটা কোন এনজাইম দিয়ে লাইগা যাবে? লাইগেজ এনজাইম দিয়ে। তার মানে এখন দেখো আমাদের এই যে ইনসুলিন জিনটা, এটাকে আমরা এখন লাইগেজ এনজাইম দিয়ে এখানে কি করে দিব, তোমার হচ্ছে অ্যাড করে দিব, ঠিক আছে? এবং ওই ইনসুলিন জিনের ডিএনএ আর এখানকার ডিএনএ নাইট্রোজেন বেস গুলো কমপ্লিমেন্টারি। তাহলে লাইগেজ এনজাইম কি করে দিল, ওটাকে অ্যাটাচ করে দিল। ওকে,
এবারে আমরা করব কি হিট শক বা ইলেকট্রিক ইম্পালস পদ্ধতিতে আমরা হচ্ছে যে কি করব, জেনেটিক্যালি মডিফাইড ট্রান্সজেনিক জিএমও বা জিইও বা ট্রান্সজেনিক হচ্ছে গিয়ে জীব তৈরি করে ফেলবো। ওকে, এরপরে দেখো এই যে রিকম্বিনেন্ট ডিএনএ, এটাকে আমি এখন সংখ্যা বৃদ্ধি করতে চাই, তাহলে আমি এখন কি করবো, এটাকে কালচার মিডিয়ামে দিব এবং কালচার মিডিয়ামে দিয়ে এটাকে অনেকগুলো নাম্বার ইনক্রিজ করব। নাম্বার ইনক্রিজ করার পরে কি করব, আমরা যতগুলো ব্যাকটেরিয়ার কালচার হয়েছে সবগুলো থেকে আমি ডিএনএ কালেক্ট করব। ডিএনএ কালেক্ট করে তারপরে এই যে ক্লোন গুলো ফরমেশন হলো, এই ক্লোন গুলো আইডেন্টিক্যাল ডিএনএ গুলোকে আমরা কালেক্ট করে সেখান থেকে ইনসুলিন বানাবো। ঠিক আছে, তাহলে এই যে দেখো ফ্যাক্টরির মাধ্যমে ইনসুলিন বানানো হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের কি বলতো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অ্যান্ড ইনসুলিন সিনথেসিস। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের পরের লেকচারে, জিনোম সিকোয়েন্সিং। এই জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তক হচ্ছেন ডক্টর এফ স্যাঙ্গার। আমরা জানি যে আমাদের বডিতে যতগুলো ক্রোমোজোম আছে, হ্যাপ্লয়েড ক্রোমোজোমের একটা সেটকে আমরা বলি জিনোম। হ্যাপ্লয়েড ক্রোমোজোমের একটা সেটকে আমরা বলি জিনোম। তাহলে বলো তো আমাদের বডিতে টোটাল কয় সেট জিনোম আছে? হ্যাপ্লয়েড ক্রোমোজোমের একটা সেটকে যদি জিনোম বলা হয়, আমাদের বডিতে কয় সেট জিনোম আছে? একটু অ্যান্সার করো তো। হাসিবুল অ্যান্সার করেছে, ত্রয়ী ভুল হয়ে গেছে, মার্জিয়া, খালিদ, রেজওয়ান, লিসা, রিমি, রাফি, আব্দুল্লাহ, জবা, শশী, রাজিন। ভেরি গুড, দুই দুই সেট, তাই না? দুই সেট। তার মানে তোমার আমাদের বডিতে টোটাল হচ্ছে দুই সেট জিনোম রয়েছে, কারণ 46টা ক্রোমোজোম, যদি আমাদের 23টা ক্রোমোজোমের একটা সেট একটা জিনোম হয়, তাহলে আমাদের বডিতে টোটাল দুই সেট জিনোম রয়েছে। এই জিনোমকে আমরা বলে থাকি হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট। তাহলে বলো তো জীবনের ব্লুপ্রিন্ট কাকে বলে? মাস্টার ব্লুপ্রিন্ট যদি জিনোম হয়, তাহলে জীবনের ব্লুপ্রিন্ট কাকে বলে? এটা আমাদের চ্যাপ্টার 1-এ ছিল। আমরা এখন একসাথে সবগুলা মনে রাখবো। আমাদের কোষের যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ক্রোমোজোম, ক্রোমোজোমের ডিএনএ, ডিএনএ এর জিন। তাহলে জীবনের ব্লুপ্রিন্ট, ভেরি গুড, বাহ, তোমাদের তো ভালোই মনে আছে, মাশাআল্লাহ। তাহলে আমাদের জীবনের ব্লুপ্রিন্ট হচ্ছে গিয়ে ডিএনএ, আর মাস্টার ব্লুপ্রিন্ট হচ্ছে গিয়ে জিনোম। তার মানে আমরা যখন রিভিশন করব একসাথে, বা তোমাদের জন্য আমরা যখন তোমরা, আমি জানি অনেকেই হচ্ছে কি প্রি মেডিকেলে এনরোল করেছো বা রিভিশন কোর্সেও আছো আমাদের, আমরা তখন একসাথে এরকম সবগুলো পড়বো। যেমন চ্যাপ্টার 1-এ আমরা পড়েছিলাম মাস্টার ব্লুপ্রিন্ট, জীবনের ব্লুপ্রিন্ট, জীবনের ভাষা, জীবনের আণবিক ভিত্তি, রাসায়নিক ভিত্তি। তাহলে আমরা যখন একসাথে পুরো বইটা রিভিশন করব, আমরা এরকম একই রকম ইনফরমেশন গুলো সবগুলো একসাথে পড়বো, কারণ আমরা তখন পুরো বইটা একসাথে রিভিশন করবো, তাই না? আচ্ছা, ওকে, ভেরি গুড। তার মানে এই যে আমাদের জিনোম, এই জিনোমে কোন নাইট্রোজেন বেজের পর কোন নাইট্রোজেন বেজ আছে, এই ডিজাইনটা বের করাকেই বলা হয় জিনোম সিকোয়েন্সিং। কি বলবো বলো তো বাচ্চারা? জিনোম সিকোয়েন্সিং। তাহলে জিনোম সিকোয়েন্সিং কিভাবে করা হয় দেখো, এই যে মেশিনটা, এই মেশিনটাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস মেশিন। এই যে তোমার ইলেকট্রোফোরেসিস যে মেশিনটা আছে, এই মেশিনে ডিএনএ গুলো অ্যাটাচ হয় জেল দিয়ে। এই জন্য আমরা মেশিনটাকে বলি জেল ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে, জেল ইলেকট্রোফোরেসিস, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই যে তোমার এই ইলেকট্রোফোরেসিস মেশিনে আমরা করব কি, আমরা হচ্ছে কি 4টা টেস্ট টিউব প্রবেশ করাবো। তাহলে নির্দিষ্ট ডিএনএ অণুকে আমি রিএজেন্ট সমৃদ্ধ 4টা টেস্ট টিউবে ভাগ করে নিব, এবং বিক্রিয়ার মাধ্যমে প্রতিটা ডিএনএ এর এটিজিসি রেসিডিউকে শনাক্ত করব। এরপর এক্স রে স্ক্যানার মেশিন ব্যবহার করে ইলেকট্রোফোরেসিসের রেজাল্ট বিশ্লেষণ করব। তার মানে কি বুঝাইছে, আমার যে ডিএনএ গুলো আছে, লম্বা ডিএনএটাকে আমি কেটে কেটে তোমার 4 টুকরা করব। এই 4 টুকরা করে প্রত্যেকটা ডিএনএ এর মাথায় আমি একটা করে তোমার হচ্ছে কি যুক্ত করে দিব, আইডেন্টিফায়ার প্রোটিন যুক্ত করে দিব। সেই আইডেন্টিফায়ার দিয়ে আমার জেল দিয়ে এই ইলেকট্রোফোরেসিস মেশিনে আমি টেস্ট টিউব গুলোতে অ্যাটাচ করে দিলাম। তাহলে এই জন্য বলা হয়েছে জেল ইলেকট্রোফোরেসিস। এরপরে আমার ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আমরা ডিএনএ গুলাকে সংখ্যায় বৃদ্ধি করব, রেপ্লিকেট করব। এরপরে এক্স-রে স্ক্যানারের মাধ্যমে আমরা স্পেসিফিক নাইট্রোজেন বেজের জন্য স্পেসিফিক কালার ইউজ করব। এর জন্য লাল, টি এর জন্য নীল, জি এর জন্য সবুজ, সি এর জন্য হলুদ। তো এক্স-রে স্ক্যানার মেশিন আমাদের স্ক্রিনে দেখাবে যে
লালের পরে সবুজ, সবুজের পরে নীল, নীলের পরে হলুদ। আমি কালার প্যাটার্ন দেখে বুঝবো যে আমার কোন নাইট্রোজেন বেজের পর কোন নাইট্রোজেন বেজ আছে। এটাকে কি বলে? তোমার জিনোম সিকোয়েন্সিং। ওকে, 2 সেট জিনোমটা বুঝো নাই ইউষা? তোমার বডিতে টোটাল 46টা ক্রোমোজোম একটা কোষে। তাহলে 46টা ক্রোমোজোমের মধ্যে 23টা ক্রোমোজোমের সেটকে আমি বলি একটা জিনোম। তাহলে 46টা ক্রোমোজোম হলে তুমি 46কে 23 দিয়ে ভাগ করো, 2 সেট। ঠিক আছে, আশা করি এবার বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা জিনোম সিকোয়েন্সিং এর ভিডিওটা দেখে ফেলি। তাহলে দেখো, আমাদের বডিতে যে সেল আছে সেই সেলের মধ্যে তোমার কি আছে? নিউক্লিয়াস। তাহলে আসো আমরা এই যে সেলের ভিতরে ঢুকে পড়তেছি। এই যে সেলের ভিতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা ফরমেশন হয়েছে ডিএনএ এর সুপার কয়েলিং এর মাধ্যমে। আর ডিএনএ এর মধ্যে দেখছো কালারিং নাইট্রোজেন বেস গুলো আছে। তাহলে আমাকে এখন আইডেন্টিফাই করতে হবে যে কোন নাইট্রোজেন বেজের পরে কোন নাইট্রোজেন বেস আছে। এই ডিজাইনটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে 6 বিলিয়ন নাইট্রোজেন বেস আছে, এটা বোঝার জন্য আমি ওদেরকে কি করবে বলো তো? তোমার এই ডিএনএটাকে আমি টুকরো টুকরো করে 4টা টেস্ট টিউবে আমি ডিভাইড করে দিব। ঠিক আছে, তাহলে দেখো সবাই, আমি সাউন্ড ওয়েভের মাধ্যমে অনেক বেশি ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করে এই ডিএনএ গুলাকে আমি ছোট ছোট সেগমেন্টে ডিভাইড করব। ঠিক আছে, এই যে আমি ছোট ছোট সেগমেন্টে ডিভাইড করলাম, ওদের মাথার সাথে একটা করে আমি আইডেন্টিফায়ার প্রোটিন অ্যাড করে দিব। এবার ওরা ইলেকট্রোফোরেসিস মেশিনে অ্যাড হয়ে গেল। এবার আমি হচ্ছে গিয়ে রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ গুলাকে অনেকগুলা কপি করব। কপি করে প্রত্যেকটা নাইট্রোজেন বেসকে আমি এক একটা কালার দিয়ে আইডেন্টিফাই করে দিব। তোমার অ্যাডেনিনের জন্য লাল, গুয়ানিনের জন্য পার্পল, থায়ামিনের জন্য গ্রিন, সাইটোসিনের জন্য ব্লু। এইবার আমি এক্স রে স্ক্যানার মেশিনের মাধ্যমে স্ক্রিনে কালার গুলা দেখবো যে কোন কালারের পর কোন কালার। এটা দেখে আমি করব কি, আমি হচ্ছে ওদের সুন্দর একটা ডিজাইন বের করে ফেলবো। এখন সাপোজ আমি সাইটোসিন বের করতে চাই, সাইটোসিন কোথায় আছে? তাহলে যেখানে যেখানে সাইটোসিন থাকবে সেখানে সেখানে এক্স রে স্ক্যানার মেশিন আমাদের হচ্ছে গিয়ে ফোকাস করবে। এই যে দেখছো সাইটোসিন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের জিনোম সিকোয়েন্সিং। তাহলে আমাদের কিন্তু জিনোম সিকোয়েন্সিংটা সিকিউতে আসতে পারে। তাহলে আমরা জিনোম সিকোয়েন্সিং এর মতে হুবহু তোমার হচ্ছে যে ফিঙ্গার প্রিন্টিং করতে পারি। ঠিক আছে, ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং দেখবা হিন্দি সিরিয়াল অনেক বেশি দেখায়, ফিঙ্গার প্রিন্ট করে সবকিছু বাইর করে ফেলে। সিআইডি দেখতে না তোমরা আগে? যে কোন একটা ক্রাইম সিনে গ্লাসের পানি বলো, মগ বলো, চেয়ার বলো, যে কোনো জায়গায় ফিঙ্গার প্রিন্ট দিয়ে বের করে ফেলে, তাই না? এগুলো ধরে নিয়েছে প্রমি, কালার গুলো ওরা নিজের নির্দিষ্ট ফিক্সড কালার করে মানে ধরে নেয়। ওটা হচ্ছে ফিক্সড না, ওটা ধরে নেয়। ঠিক আছে, আমি যদি যেটাকে তোমার যে কালার ধরে নিব ওই কালার অনুযায়ী এক্স রে স্ক্যানার মেশিন দেখাবে। আচ্ছা, তাহলে ফিঙ্গারপ্রিন্টিং এও কি করবে? প্রথমে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ওটাকে কাটবে, জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে জেল স্তরের উপর চালনা করবে। এই ডিএনএ গুলো আস্তে আস্তে ব্যান্ড আকারে জমা হবে, পরে ফটোগ্রাফিক পদ্ধতিতে ব্যান্ডের প্রকৃতি আর অবস্থান নির্ণয় করবে। তার মানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং জাস্ট আমাদের জিনোম সিকোয়েন্সিং এর একটা টাইপ, আর বেশি কিছু না। ঠিক আছে ডক্টর শাহরুখে? হ্যাঁ, তোমাদের কি কারো ফরেন্সিক এক্সপার্ট হওয়ার ইচ্ছা আছে? কি বলে, কুছ তো গড়বড় হ্যাঁ, তাই না? তোমাদের কারো কি ফরেন্সিক এক্সপার্ট হওয়ার ইচ্ছা আছে? ফরেন্সিক এক্সপার্ট হলে এগুলো কিন্তু লাগবে তোমাদের। ওকে, তাহলে দেখো ডিএনএ ফরেন্সিকের প্রয়োগ তোমরা সিআইডি শো করতে পারবা। অপরাধী শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস প্রক্রিয়ার বৈশিষ্ট্যের মিল ধারণ, শ্রেণীবিন্যাসের স্তর নির্ধারণ, পিতৃত্ব নির্ধারণ এবং স্বজন নির্ধারণ। তাহলে আমরা কিন্তু এটা জাস্ট মনে রাখবো, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। জীব প্রযুক্তির প্রয়োগে জীব নিরাপত্তার বিধান, বায়ো সেফটি। এই যে তুমি এত কিছু চেঞ্জ করতেছো বা তোমার হচ্ছে গিয়ে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা হচ্ছে গিয়ে লিভিং মডিফাইড অর্গানিজম এগুলো বানাচ্ছ, এটার জন্য অনেক রকম ঝুঁকি হতে পারে। কিরকম ঝুঁকি হতে পারে? যে ধরো আমি হচ্ছে কোন একটা প্রাণীকে আমি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের মাধ্যমে ওইটার বৈশিষ্ট্য উন্নত করলাম, সেই প্রাণীটাকে আমাদের জন্য ক্ষতিকর হতে পারে না? আমি মলিকুলার ফার্মিং এর জন্য একটা গরুর বৈশিষ্ট্য চেঞ্জ করলাম, সেই গরুর দুধটা আমাদের জন্য বিষাক্ত হয়ে গেল। তাহলে আমরা হচ্ছে এই যে তোমার চেঞ্জ গুলো করতেছি, এটা কি মানুষের জন্য ভালো নাকি খারাপ? এই নিরাপত্তা বিধান করবে হচ্ছে কে? আমাদের হচ্ছে গিয়ে তোমার কি বলো এটাকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সরি বায়ো সেফটির রুলস গুলো। এটা সরাই দিতে উপরে লেখা উঠে আছে। ওকে, বায়ো সেফটির রুলস গুলো। তাহলে এটার জন্য প্রথমে আমরা একটা স্বাস্থ্য কাঠামো তৈরি করব। কি তৈরি করব বলতো? স্বাস্থ্য কাঠামো। এই স্বাস্থ্য কাঠামো তৈরি করার পরে এই স্বাস্থ্য কাঠামোটা আমাদেরকে পর্যবেক্ষণ করবে যে কি পরিমাণে ঝুঁকি হচ্ছে, পর্যবেক্ষণ করবে। কি কি পর্যবেক্ষণ করবে? আমার কি কি ঝুঁকি আছে,
ঝুঁকির ধরন কেমন, পরিমাণ কেমন, মানুষের উপরে সেই ঝুঁকির প্রভাব কেমন, এগুলো নির্ধারণ করার পরে সেগুলাকে প্রতিরোধ করার চেষ্টা করবে। তাহলে এই যে তোমার স্বাস্থ্য কাঠামোর যে স্টেপস গুলো, এগুলো তোমার পার্সোনাল লেভেলে হবে, বিভিন্ন রকম গবেষণাগারে মেনে চলা হবে, আবার মাঠ পর্যায়ে মেনে চলা হবে। দেখবা তোমাদের বইতে এগুলো আলাদা আলাদা করে তোমার হচ্ছে পয়েন্ট করে দেওয়া আছে, যে মাঠ ক্ষেত্রে, মাঠ পর্যায়ে, গবেষণাগারে, ব্যক্তিগত পর্যায়ে, এগুলো মনের মাধুরী, ক্যাটরিনা, কারিনা মিশাই লিখবা। শুধুমাত্র মনে রাখতে পারো যে এখানে আমরা কার্টাজেনার প্রোটোকল ফলো করি। কার্টাজেনার প্রোটোকলে তোমার হচ্ছে পরিবেশ রক্ষার কিছু নিয়ম আছে, যার মধ্যে আমরা 15টা প্রোটোকল অনুযায়ী এই বায়োসেফটির বিধানগুলো দিই। ঠিক আছে, কার্টাজেনা প্রোটোকল 15 অনুযায়ী আমরা হচ্ছে যে বায়োসেফটি রুলস গুলো দিই। ওকে, হ্যাঁ অবশ্যই, বাংলাদেশে সিআইডি না থাকলে ক্রিমিনাল ধরে কারা? আচ্ছা ওকে, তাহলে থার্ড কুইজ, পাটের জেনেটিক সিকোয়েন্স আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? আপু এটা পড়ায়নি, দেখি কে কে না পড়ানো হলো পারবা, দেখি না পড়ানো ছাড়া এই জিকেটা কে কে জানো? পাটের জীবন রহস্য বা জেনেটিক সিকোয়েন্স মানে হচ্ছে পাটের জিনে কোন নাইট্রোজেন বেজের পর কোন নাইট্রোজেন বেজ আছে সেই ডিজাইনটা বের করা। বাহ, স্বচ্ছ, মাহদি, অর্ক, জবা, ভেরি গুড। হ্যাঁ চাইলে ইফাজ, তোমার উত্তর যেটা মিশিয়ে লিখলে ভালো হবে তুমি সেটা মিশিয়ে লিখবা। আচ্ছা, তাহলে পোল ক্লোজ করে দিলাম। এখানে অ্যান্সার হবে ডক্টর মাকসুদুল আলম। আর মুগের জীবন রহস্য বা ডালের জীবন রহস্য উন্মোচন করেছিলেন তোমার ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। মুগের জীবন রহস্য উন্মোচন করেছে নুরুল ইসলাম, ঠিক আছে। আচ্ছা, 72% রাইট অ্যান্সার করেছে আমাদের টপ 10-এ। বাহ, এবার কেউই ভুল করে মিস্টেক করে নাই, সেরা। তোমাদেরকে না পড়াইলেও তোমরা পারো, বাহ, সব আমার বাচ্চা বাঘ। ফার্স্ট হয়েছে অর্ক, সেকেন্ড হয়েছে সাত, থার্ড হয়েছে সিপ্রাত। সিপ্রাত শাহরিয়ার, সিপ্রাত মানে কি রে? আচ্ছা, রিমন, প্রত্যাশা, মুক্তাদির, হাসিবুল, তাবাসসুম, আইনান, আফতাব, তোমাদের সবাইকে কংগ্রেচুলেশনস। আচ্ছা, এটা ব্যাপার না। ওকে, তাহলে দেখো এই চ্যাপ্টারে আমাদের আরেকটা কুইজ আছে, আমরা চলো সেই কুইজটা অ্যান্সার করি। এইটা যদি ভুল করো কেউ তাহলে কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বে না, মানে ওই যে বলে না পিটিয়ে লম্বা করে দিবে, তোমার বলতে পারো আপু আপনি নিজে লম্বা হইলেন না এখনো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আফরিন কেনো না, কেঁদো না, কেঁদো না। তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা অনেকেই হয়তো চিন্তা করতেছো যে আমাদের এইচএসসি সিলেবাস অনেক বাকি রয়ে গেছে, আমি সিলেবাসে এখনো কমপ্লিট করতে পারতেছি না, এইচএসসির জন্য আমি কিভাবে প্রিপারেশন নাও স্টার্ট করব। অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এখন উদ্দেশ্য হচ্ছে তুমি নতুন পড়াগুলা পড়বা, প্লাস পুরাতন পড়াগুলো এখন একটু একটু করে রিভিশন করা শুরু করবা। এই জন্য ওই যে আমরা আমাদের যে রিভিশন কোর্সের কথা বলছি, ওখানে কিন্তু রিভিশন মানে আমরা কিন্তু শুধুমাত্র তোমাদেরকে বোর্ড প্রশ্ন সলভ করাবো না, তোমাদের অ্যাজ এ হোল একটা চ্যাপ্টার আমরা পড়াই দিব। তার মানে একটা চ্যাপ্টার তুমি হয়তো একাডেমিকে অনেক সময় নিয়ে পড়ছো, এখন তোমার হাতে টাইম কম, সো কম টাইমের মধ্যে কিভাবে ইফেক্টিভলি একটা চ্যাপ্টার পড়া যায় সেটা আমরা তোমাদেরকে পড়াবো। সো তোমাদের রিভিশনও হয়ে যাবে, যাদের ল্যাকিংস আছে ল্যাকিংসও ফুলফিল হয়ে যাবে। ওকে, এই জন্য অ্যাকচুয়ালি তোমাদের জন্য এটা দেওয়া। ওকে, ডিউর জন্য ওই যে আমরা ওগুলো তোমাদের প্রি অ্যাডমিশন ক্লাসে বলে দিব, বুঝছো, ডিউর জন্য কিভাবে পড়বা, মেডিকেলের জন্য কিভাবে পড়তে হবে। এখন থেকে প্রিপারেশন নিলে হবে কি, মেডিকেলের বা তোমার অন্য যে কোনো অ্যাডমিশনের 3 মাস তোমরা শুধুমাত্র রিভিশন দিবা, মূল পড়া কিন্তু এখনই। অনেকেই বলে যে অ্যাডমিশনের 3 মাস আমি পড়া ফাটাই দিব, কিন্তু অ্যাকচুয়ালি ওই 3 মাসে কিন্তু অনলি রিভিশন। তোমাকে আমরা স্ট্র্যাটেজি শিখাবো যে অ্যাডমিশন হলে তুমি কিভাবে পরীক্ষা ফেস করবা, কিন্তু রিয়েল পড়া কিন্তু এইটাই, বুঝছো। তাহলে 79% রাইট অ্যান্সার করেছে। আহারে মিম, ভুল করে মিস্টেক হয়ে গেছে, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আচ্ছা, তাহলে আমাদের টপ 10-এ আছে সাদ, মোহনা, প্রত্যাশা, মুক্তাদির, রাকিবা, হাসিবুল, তাবাসসুম, মাহদি, শাম্মী, লিসা। ঠিক আছে। হ্যাঁ রে প্রমি, ইনশাল্লাহ তোমাদের রুটিন দেওয়া হয়েছিল তো প্রমি, ওই যে ভিডিওটা দেখো, আমাদের লঞ্চিং লাইভটা দেখো, তাহলে বুঝতে পারবা। বুঝছো, আমরা হচ্ছে 16টা লেকচার রাখছি তোমাদের বায়োলজির জন্য। মানে তোমাদের হচ্ছে কি মোটামুটি প্রি অ্যাডমিশন কোর্সে তোমাদের যেটা রিভিশন ক্লাস, ওইটাতে তো আমরা তোমার মানে তোমাদের বোর্ড এক্সামের প্রিপারেশন বা চ্যাপ্টারের বেসিক পড়াবো। আর ওখান থেকে মেডিকেলের জন্য কিভাবে পড়বা, ডিউর জন্য কিভাবে পড়বা, ওগুলো আলাদা করে প্রি অ্যাডমিশন ক্লাসে বলে দিব, বুঝছো। আচ্ছা ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে মুস্তাসিম, তোমাদের এগুলো সবগুলা হচ্ছে যে জানিয়ে দেওয়া হবে, তোমরা যদি অফিসে খোঁজ নাও তোমাদেরকে অবশ্যই একদম ঘন্টা, টাইমিং, রুটিন সব জানিয়ে দেওয়া হবে। তাহলে অ্যান্সার কি হবে? এটা প্রোটিন, ইনসুলিন হচ্ছে প্রোটিন, তাই না? ওকে, এবারে দেখো আমাদের এই চ্যাপ্টারে অ্যাজ এ হোল কোন কোন বিজ্ঞানীর নাম দেওয়া আছে, আমরা হচ্ছে গিয়ে সেগুলো পড়ে ফেলি একসাথে। জীব প্রযুক্তির জনক বা জীব প্রযুক্তি শব্দটা প্রথম কে ব্যবহার করেন বলো?
জীব প্রযুক্তি শব্দটা প্রথম কে ব্যবহার করেন? ভেরি গুড, কার্ল এরিকি। কার্ল এরিকি। এবার বলো টিস্যু কালচারের জনক কে? টিস্যু কালচার, টিস্যু কালচারের জনক হচ্ছে গটলিব হ্যাবারল্যান্ড। আচ্ছা, এরপরে দেখো টটি পটেন্সি এই ক্ষমতাটা কে আবিষ্কার করেন? টটি পটেন্সি, মর্গান। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের প্লাজমিড, প্লাজমিড আবিষ্কার করেন কে? ল্যাডারবার্গ, ল্যাডারবার্গ। এরপরে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা সম্পর্কে প্রথম ড্রাগন আইল্যান্ড বইতে কে বলেছিলেন? জ্যাক উইলিয়ামসন, তাই না? এরপরে পিসিআর পলিমারের চেইন রিঅ্যাকশন আবিষ্কার করেন কে? ক্যারি মুলিস, ক্যারি মুলিস। জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তক? এফ স্যাঙ্গার। ইন্টারফেরন আবিষ্কার করেন কে? লিন্ডারম্যান। তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের সাল তেমন পড়া লাগবে না, শুধুমাত্র মনে রাখবা যে রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর ডলিভেরা আবিষ্কৃত হয়েছিল 1996। এছাড়া আর কোনো সাল তেমন লাগবে না। আর হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা 3 নাম্বার বা 4 নাম্বারের জন্য কোন প্রশ্নগুলো পড়বো? প্রথমে আমরা পড়বো নাম্বার 1 টিস্যু কালচার। টিস্যু কালচারের ছবি সহ পড়বা, এবং তোমার ছবিতে যদি সুন্দর করে লেবেলিং করতে পারো তাহলে তোমাদের ব্যাখ্যাতে শুধু পয়েন্টের নাম লিখলেই হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তার মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টিস্যু কালচার এই জাতীয় তোমার প্রক্রিয়ামূলক যে প্রশ্নগুলো আছে সেখান থেকে ছবি আর ছবিতে সুন্দর করে লেবেলিং করতে পারলে মূল উত্তরে শুধুমাত্র ব্রড হেডিং গুলো লিখতে হবে, আর যেখানেই টেম্পারেচার আছে প্রেশার আছে সেগুলো উল্লেখ করতে হবে। টিস্যু কালচার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব স্পেশালি কৃষি ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আলাদা করে পড়বা। 2 নম্বরের প্রশ্নের জন্য তোমার আসতে পারে হচ্ছে গিয়ে জিন ক্লোনিং কত প্রকার, ক্লোনিং এর তোমার জিনের সোর্স বা উৎস কি, তারপরে কত প্রকার হতে পারে, ঠিক আছে? এগুলো লাগবে হচ্ছে গিয়ে তোমার 2 নম্বরের প্রশ্নের জন্য। এরপরে তোমাকে প্লাজমিডের বৈশিষ্ট্য দিতে পারে, ঠিক আছে? প্লাজমিডের বৈশিষ্ট্য, প্লাজমিডের প্রকারভেদ আছে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, প্লাজমিডের বৈশিষ্ট্য প্রকারভেদ আর যত রকম পার্থক্যের ছক আছে সবগুলা 2 নম্বরের প্রশ্নের জন্য ভালো করে পড়ে ফেলবা। পয় বর্জ্য নিষ্কাশন কিভাবে করে, ঠিক আছে, এটাও কিন্তু 2 নম্বরের জন্য আসতে পারে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা হচ্ছে যে ছবি শিখবো টিস্যু কালচার, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এবং যে বলে না 5 প্রবলেমস 1 সলিউশন, 5 কোশ্চেন 1 অ্যান্সার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে উত্তরটা পড়বো সেই উত্তর দিয়ে আমার ইনসুলিন, এরপরে তোমার হচ্ছে ইন্টারফেরন, এরপরে তোমার হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এরিথ্রোপয়েটিন, সবগুলো একই পদ্ধতি একই ছবি, শুধুমাত্র উৎসটা ভিন্ন। ওকে, তাহলে তোমাদের হচ্ছে যে প্লাজমিডের সংজ্ঞা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা, টিস্যু কালচারের সংজ্ঞা, জিন ক্লোনিং এর সংজ্ঞা, এরপরে জিনোম সিকোয়েন্সিং এর সংজ্ঞা, এগুলো জ্ঞানমূলকের জন্য সুন্দর করে পড়ে ফেলবা। ওকে, এই পয়েন্টে মেইনলি তোমাদের কাজ হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা প্রসিডিউরের হেডিং গুলা খুব ভালো করে পড়বা। হেডলাইন পড়লে বাকিগুলো ইনশাল্লাহ পারবা। ঠিক আছে? হ্যাঁ রে, এক্সাম তো অবশ্যই আছে মাইশা। তারা কিভাবে পড়বে যারা সব ভুলে গিয়েছে? আফরিন, ওই যে আমরা যখন বেসিক পড়াবো তোমাদেরকে মেইন চ্যাপ্টার, তখন আস্তে আস্তে মনে পড়বে। তোমরা এতটাও গাধাগুরু না রে, একদম জিরো থেকে শুরু করতে হবে। এখন মনে হচ্ছে সব ভুলে যাচ্ছ, কিন্তু যখন আস্তে আস্তে আমরা একটা দুইটা করে সেন্টেন্স বলবো তখন দেখবা যে তোমার সবকিছুই পেটে আছে কিন্তু মুখে আসতেছে না। মেডিকেলে এমসিকিউ হয় রে, শুধুমাত্র ডিউতে রিটেন। লেবেলিং সুন্দর করে কিভাবে করবা? মোমে আমার আমার ড্রয়িং খুবই বাজে ছিল, কিন্তু আমি করতাম কি, কোন ড্রয়িং এর কোনটা কিসের পার্টস এটা সুন্দর করে লিখে দিতাম। বুঝছো? আচ্ছা, ওকে। হ্যাঁ, বলে দিব, তোমাদের লাস্ট ক্লাসে বলে দিব সাদ। এক্সামে কিভাবে পড়বো বলে দেন শাম্মী। চক্রের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন,
আর হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস, এই দুইটা খুব ভালো করে পড়ে ফেলবা। এরপরে তোমার কেলভিন চক্রটা পড়বা, ক্রেবস চক্র না পড়তে পারলে সমস্যা নাই, কিন্তু অবশ্যই চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন, কেলভিন চক্র, গ্লাইকোলাইসিস, এই তিনটা মাস্ট। আর C3 C4 এর পার্থক্যের যত কিছু আছে 14 গোষ্ঠী একদম ঝাঁঝরা কাজরা করে মুখস্থ করে ফেলবা। শ্বসনের হিসাব, অবাধ শ্বসনের গুরুত্ব। আর 2 নম্বরের প্রশ্নের জন্য সালোক সংশ্লেষণ শ্বসনের বিক্রিয়া, সালোক সংশ্লেষণ শ্বসনের হার, এগুলো খুব ভালো করে পড়বা। ওকে, স্টার্ট হবে কবে? জানুয়ারি থেকে রে রতি। আচ্ছা, তোমাদের হচ্ছে যে তাহলে আশা করি তোমরা হচ্ছে গিয়ে সবাই বোটানি শেষ, মুনাজাত ধরবো। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ আছে, দেখো। ইন্টারফেরন হচ্ছে গিয়ে ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে কোষ থেকে যে ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন নিঃসৃত হয় তাকে বলে ইন্টারফেরন। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলতে কি বুঝো? আমরা হচ্ছে গিয়ে তোমার অপরাধী বা যে কোনো আত্মীয় শনাক্তকরণের জন্য জিনোম সিকোয়েন্সিং পদ্ধতির মাধ্যমে ডিএনএ তে আঙুলের ছাপ থেকে কোন নাইট্রোজেন বেজের পর কোন নাইট্রোজেন বেজ আছে এই বের করার প্রক্রিয়াকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ইনসুলিন তৈরি, তার মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, অবশ্যই ছবি আঁকবা। কৃষিক্ষেত্রে কিভাবে ভূমিকা পালন করে অবশ্যই পয়েন্ট করে লিখবা, পয়েন্ট ছাড়া কোনো কথা হবে না। বায়োলজিতে পয়েন্ট আর ছবি ছাড়া কোনো কথা হবে না। যুক্ত হয়ে যাও আমাদের ইউটিউব চ্যানেলে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমাদের আজকে বোটানি শেষ, তাই না? তোমাদের সবার জন্য অনেক 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 শুভকামনা। হ্যাঁ রে, অফলাইনে ক্লাস নেই তো, ঠিক আছে। বোটানি কোন অধ্যায়ের উপর এমফেসাইজ করবা? আচ্ছা ঠিক আছে, ওকে, তোমাদের তার একটু বলে দিই। তোমাদের বোটানি যে শর্ট সিলেবাস আছে, এই শর্ট সিলেবাসের মধ্যে সবচেয়ে ভালো করে পড়তে হবে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 4। তোমাদের হচ্ছে চ্যাপ্টার 8 থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসছে। আর এই যে 1, 4, 8, এই তিনটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে। আবার তোমাদের কোষ বিভাজন থেকে কিছু পার্থক্য আছে, যেমন মাইটোসিস মিওসিসের পার্থক্য। এরপরে আবৃতবীজী উদ্ভিদ থেকে পোয়েসিয়া মালভেসিয়ার পার্থক্য, পুষ্প প্রতীক, পুষ্প সংকেত। নগ্নবীজী থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, যেমন জীবান্ত, জীবাশ্ম, পাম ফার্ন, এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু কোষ, অণুজীব আর হচ্ছে তোমার টিস্যুতন্ত্র, এটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রিফাজ বলবো না রে, অসুবিধা তো অবশ্যই হবে সাদ। কোন চ্যাপ্টার কখনোই পুরোপুরি স্কিপ করবা না। তুমি যদি মনে হয় অণুজীব তোমার কাছে কঠিন লাগে, তুমি শুধুমাত্র ভাইরাসের লাইটিক লাইসোজেনিক চক্র, ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়ার গঠন আর ম্যালেরিয়া পুরাটা পড়ো, ঠিক আছে, তাহলে তো হয়ে যাচ্ছে। কারণ কোন একটা চ্যাপ্টার পুরোপুরি বাদ দিয়ে দাও মানে তুমি এমসিকিউ তে ডাব্বা মারবা। যদি তোমার একেবারে কঠিন লাগে পুরাপুরি মুখস্থ করতে, তুমি ম্যালেরিয়া পুরাটা মুখস্থ করো। ভাইরাস ব্যাকটেরিয়া থেকে ভাইরাস ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ডিএনএ আরএনএ ভাইরাসের এক্সাম্পল, ইমার্জিং ভাইরাস, ঠিক আছে, এগুলো ভালো করে পড়বা। কোনো চ্যাপ্টার কঠিন মনে হলে অবশ্যই অনুশীলনীর প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, এগুলো সলভ করবা। তারপরে তোমার কাছে যদি মনে হয় সিকিউ তুমি সিলেক্টিভলি পড়তে চাও পড়বা, কিন্তু কোনো চ্যাপ্টার কখনোই পুরোপুরি বাদ দিবা না, ঠিক আছে। আরো অধ্যায় বাকি আছে। হ্যাঁ রে, অবশ্যই ভালো হবে সুমাইয়া, কারণ দেখো, রিভিশন কোর্স মানে তোমরা চিন্তা করতেছো তোমাদেরকে আমরা শুধুমাত্র রিভিশন করাবো, বাট অ্যাকচুয়ালি কিন্তু না। রিভিশন কোর্সে কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে আবার নতুন করে পড়াবো। কিন্তু পার্থক্য হচ্ছে একাডেমিকে আমরা অনেক সময় নিয়ে 2-3 লেকচারে পড়িয়েছি, এখানে হয়তো আমরা একটা ক্লাসে ইম্পর্টেন্ট টপিক গুলা পড়াবো। আগে পড়লে তোমরা হয়তো 100% পড়তা, এখন তোমরা পড়লে ইম্পর্টেন্ট টপিক গুলা বুঝবা। তাহলে পরীক্ষার আগের মুহূর্তে তো শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক গুলা পড়াই ভালো, তাই না? আর রিভিশন কোর্সে চলে আসলে হবে কি, তুমি একটা নিয়মের মধ্যে চলে আসবা। তোমাদের ক্লাস ডিউরেশন কিন্তু বেশি না, তোমরা যেরকম মনে করতেছো 7-8 ঘন্টা ধরে ক্লাস করতে হবে, এইরকম কিন্তু না। এই জন্য ইনশাল্লাহ তোমরা উপকার পাবা, এটা মানে আমি বলতেছি আর কি, ঠিক আছে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে চাও? অবশ্যই, স্বচ্ছ, বেস্ট অফ লাক। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। বোটানি ভালো করে পড়ো, গাছকে ঘৃণা করো না, কারণ গাছের জন্য বেঁচে আছো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।